সাংবাদিক আছেন তারাও চাই না উল্লেখ করছে আমার সাংবাদিক সবার পরবর্তী কার্যসূচি হল 2023-2024 ইংরেজি আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবির উপর সাধারণ আলোচনা, জেনারেল ডিসকাশন অন দ্য বাজেট এস্টিমেট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-2024। আমি মাননীয় সদস্যগণকে অনুরোধ করব আলোচনা চলাকালে তারা যেন তাদের আলোচনা ব্যয় বরাদ্দের দাবির উপর সীমাবদ্ধ রাখে। আলোচনা শুরু হওয়ার পূর্বে আমি মাননীয় সদস্যগণকে অনুরোধ করব উক্ত আলোচনায় যারা অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা আমায় দেওয়ার জন্য। নামের তালিকা এসে গেছে। এখন আমি মাননীয় বিরোধী দলের পরিষদের নেতা অনিমেষ ঠাকুরমাকে অনুরোধ করব আলোচনায় অংশগ্রহণ করার জন্য। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আজকে আলোচনা গত 7 তারিখ আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী for the year 2023-24 এই হাউসে একটা বিল পেশ করেছে এবং তার এই বাজেটের উপর আজকে আলোচনা হচ্ছে। বাজেট একটা বিরাট বই আমাদের দেওয়া হয়ে থাকে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট। অনেকে অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করার পরেও it becomes very difficult to digest all the items given in the budget. আমাদের এক মাননীয় সদস্য, আমি নাম বলবো না, গতকাল আমাকে এসে জিজ্ঞেস করেছে যে আমি কালকে বাজেট নিয়ে একটু আলোচনা করতাম। Go through this book. আজকে সকালবেলা এসে বলছে যে আমি বাজেটের বক্তৃতা করবো না। আমি বললাম কেন? বলছে এটার শুরুটা কোথায় এবং শেষটা কোথায় আমি নিজেই বুঝলাম। সো দিস ইজ বাজেট, এবং এই বাজেট আমি আমার ক্ষমতায় পড়লাম। আমি এই বাজেটটাকে বলতে পারি এই বাজেটে কোনো দিশা নেই। There is no direction in this budget. এই বাজেটে রাজ্যের মানুষের কোনো ভবিষ্যৎ তৈরি হবে। I have not seen any such item in this budget. ভবিষ্যৎ, কারণ রাজ্যের ভবিষ্যৎ কারা? বেকার, যুবক যুবতী, ব্যবসা বাণিজ্য, শিক্ষক কর্মচারী, শ্রমিক, মজদুর, কৃষক, সমস্ত অংশের মানুষকে নিয়ে যে জায়গায় বাজেট হবে সেটা হবে ভবিষ্যৎকে নিয়ে বাজেট। এই বাজেটের মধ্যে I did not see such reflection in this budget. That is why বিরোধী দল বলে আমি বলছিলাম যে বিরোধিতা করে বক্তব্য করব। Since I did not see all this reflection in the budget, এই বাজেটকে বিরোধ করে কয়টা কথা বলব। I respect all the political parties, বিশেষভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা দেশের মধ্যে যখন পরিবর্তনের একটা উত্তাল সৃষ্টি হয়েছে এই দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে, সারা দেশে, কংগ্রেস will go and BJP will go. Even I am a big fan of Sri Narendra Modi. ওনার অনুকরণে
রাজ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাগণ, মন্ত্রীগণ, অনেকের মুখে আমরা এই স্লোগানটা শুনি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। ইট ইজ অলসো গুড। ত্রিপুরা একটাই থাকবে, ত্রিপুরা আপাতত একটাই আছে, এবং এদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠত্বতে নিয়ে যাওয়া এটা সরকার এবং জনগণের কাজ। সবকা সাথ সবকা বিকাশ, এটাও খুব ভালো কথা। আমি আপনার সাথে থাকবো, আপনি আমার সাথে থাকবেন, আপনার উন্নতি হবে, আমারও হবে, সবার উন্নতি হবে। এই স্লোগানটা তো দেখ তো প্রবলেম ইন স্লোগান, কিন্তু ইন দ্য লাস্ট আমি বাজেট যারা প্রিপেয়ার করেছে, দে আর রিয়েলি ব্রিলিয়ান্ট পিপল। আমি এদের সম্পর্কে কিছু বলতে চাই। আগে যেভাবে বাজেট গুলো তৈরি হতো তার চাইতে আরো বেশি সাইন্টিফিক ওয়েতে তারা বাজেটটা তৈরি করেছে, গ্রাফিক্স দিয়েছে। গ্রাফিক্স গুলি দিয়েছে বলে বাজেটটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়তে সক্ষম হলাম। I can tell you, Honorable Deputy Speaker sir, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদের সদস্যগণ আছেন, এই বাজেটে এটা আমার কাছে মনে হলো এটা একটা এনজিও বাজেট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে আমাদের ত্রিপুরা চ্যারিটেবল হেলথ অর্গানাইজেশন, অর্গনি কোন একটা এনজিও আছে। এনজিওদের একটা বাজেট কি হয়, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে একটা অনুদান আসবে, এই অনুদানটাকে আমি কি করে কাজে লাগাবো দেখেছি বাজেট। এবং শেষে খুব ড্রামাটিক্যালি তারা বলে যে দিস অর্গানাইজেশন রানস ইনটু নো লস এন্ড নো প্রফিট। আমাদের এই বাজেটে আমি বিরোধ করার জন্য কিন্তু এইগুলো বলছি, ইউ জাস্ট সি এদের মোটা একটা বই নাম হলো এক্সপেন্ডিচার, এদের মধ্যে মোস্ট অফ দি আইটেম আপনি দেখবেন সিএসএস সেন্ট্রাল স্পন্সর স্কিম, 70-80% of the budget is full of CSS, মানে কার, কেন্দ্রীয় সরকার থেকে। এবং when I get to hear speeches from our honorable leaders যে ত্রিপুরাকে আমরা আত্মনির্ভর ত্রিপুরা করতে চাই, বামপন্থীরা 25 বছর ত্রিপুরা রাজ্যে তারা শাসন করেছে এবং ত্রিপুরাটাকে সর্বনাশ করে দিয়েছে, এটাই ছিল। আমিও বলেছি এই কথা, আমি বাদ করিনি সেখানে, যদি ওনারা they are with us today, but when they were sitting there, আমিও বলেছি আপনারা ত্রিপুরা রাজ্যটাকে সর্বনাশ করেছে। এই সর্বনাশ থেকে উত্তরণের জন্য ত্রিপুরাকে আত্মনির্ভরশীল ত্রিপুরা করার লক্ষ্যে এখানে একটা পরিবর্তন হয়েছে 2018 সালে। তো আত্মনির্ভরশীল ত্রিপুরায় 5 বছর, দিস ইজ দি 6th ইয়ার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এই সরকার থেকে আমার আশাটা ছিল কি, এট এ গ্ল্যান্সে আমি দেখেছি বাজেটটা কি, হোয়াট ইজ বাজেট। অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা বাজেট থেকে, বাজেট আসলে অনেক ধরনের হতে পারে, কিন্তু ত্রিপুরা বিধানসভায় যে বাজেটটা হয়, এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণে হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুলি। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলেই পেয়ে যাবো। ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল বাজেট হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে
রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাবো, কত টাকা খরচ করব, রিসিট এন্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকা পাবো, কোন খাতে ব্যয় হবে। একটা জিনিস দেখেছি, যা আত্মনির্ভর ত্রিপুরা, এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারের বাস্তবায়িত হবে? আই হ্যাভ ডাউট। কারণ এইবারকার যে টাকার সোর্সে আমি দেখেছি ত্রিপুরার নিজস্ব সোর্সটা কি বলছে যে স্টেট ওন ট্যাক্স রেভিনিউ 12.43%, state's own non-tax revenue 1.66%. যদি আমি যোগ করি সে 13-14% হবে, তাহলে বাকি যে সমস্ত টাকা হয় আমি ঋণ নিয়ে এটাকে কাজ করছি বা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, এইটা হলো এই ফিগারটা বাজেটের গ্ল্যান্স 2023-24 এ দিয়েছে। Then I have gone back. গতবারের কি ফিগারটা ছিল, কারণ আমার যখন শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে হয়, এই ফিগারগুলি, এই ইন্ডেক্সগুলি দেখবে এটা কত বছরে 2022-23 তে বলেছে। হোয়াট ইজ দ্য গ্রাফ? ওন ট্যাক্স রেভিনিউ 10.82% এবং ওন নন ট্যাক্স রেভিনিউ 1.47%, 11-12%। 2% they have shown the increase. তার আগে ফিগারটাও আমার কাছে রয়েছে, আপনাদের কাছেও থাকবে। সেখানে কি বলেছে, নিজস্ব সোর্সের কি কথা বলেছে, এইখানে বলেছে 12.58%, 46, এখানে কি হবে যোগফল করতে হবে। ওই 12, 13, 14 মধ্যে কিন্তু আমাদের নিজস্ব রেভিনিউটা খেলছে। উন্নত রাজ্যগুলিতে, টক অ্যাবাউট তামিলনাড়ু, টক অ্যাবাউট মহারাষ্ট্র, ওরা আত্মনির্ভর স্টেট, তাদের ক্ষেত্রে দেখা যায় the revenue from own sources, it is more than 50-60%. 6 বছর হবে এই সরকারের বয়স, 5 years gone, যেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপি এবং আইপিএফটির সরকার দাঁড়িয়ে আছে। I expected যে আত্মনির্ভর ত্রিপুরায় মিনিমাম আমাদের কোন রেভিনিউ সোর্স 25-30% হবে, কিন্তু হলো না। So this is one glaring instance I can tell you যে এই বাজেট যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অন্তরায়। And another point, এই বাজেটের মধ্যে আপনারা দেখবেন the budget itself is having deficit of 611 crores. এই deficit কথার অর্থ কি? What is the meaning of deficit? অর্থাৎ আমার কাছে ভাই এই টাকা নেই, তবে সংস্থান হলে আমি এই কাজ করব। In very simple language, that's for deficit. আমার খরচ করার ক্যাপাসিটি, আমার খরচ করার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি হবে? বাজেট পেশ করেছেন এখানে 27,654 কোটি টাকা, কিন্তু তার মধ্যে 611 কোটি টাকা হচ্ছে এটা আমার কাছে, কিন্তু আমি প্রতিশ্রুত মানুষের কাছে দিয়েছি যাবে हम ये करेंगे वो करेंगे हम सब कर देंगे, এই পয়সাটা কোথা থেকে আসবে? there is no mention. আবার একটা জিনিস দেখেছি এখানে, এইবারের বাজেটে ডেফিসিটটা রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ইজ গুড সাইন, বাট ইয়ার 2022 এবং 23 বাজেটে সেটাও কিন্তু ঘাটতি দিয়ে বাজেটটা তৈরি করেছে। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল 569 crore। এই হাউসে আমি বলতে চাই, this deficit was shown in revenue budget
আমার মাথায়, আই এম নট এ ম্যান অফ ইকোনমিক্স, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অফ ইকোনমিক্স, তারপরেও বলছি রেভিনিউ বাজেট যেহেতু আমি অ্যাসেট তৈরি করবো না, আমি 500 কোটি টাকার উপর ঘাটতি রেখে রেভিনিউ বাজেটটা করলাম, কারণটা কি হতে পারে? আমার মতো সাধারণ রাজনৈতিক কর্মী আমি এটা ভাবতেই পারি, সিন্স ইয়ার 2023 ইলেকশন আছে, এই ইলেকশনে যদি আমি কিছু করতে চাই, অ্যাসেট তৈরির কি দরকার আছে? যা হবে রেভিনিউতেই হবে। দিস ইজ নট এ গুড সাইন। রেভিনিউ বাজেটে বিশাল অঙ্কের টাকা ঘাটতি রেখে বাজেট করা, দিস ওয়াজ নট দি গুড সাইন অফ এ বাজেট। এই বাজেটে যারা নতুন এসছেন বা যারা বাজেট নিয়ে চর্চা করেন, আমরা দেখবেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে উনি 177টা স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বক্তব্য পেশ করেছেন। প্রিন্টিং ইজ গুড, দিস প্রিন্টিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই কাগজের যে কোয়ালিটি এবং টাইপিং যারা করেছে নিখুঁতভাবে টাইপিংটা করে, কিন্তু when you go inside this budget, এই বাজেটের মধ্যে it is contradicting with each other. এক জায়গায় বলছে আমি এই কাজটা করব, এই বাজেট স্টেটমেন্টে আমি দেখেছি অনেক জায়গায় যা হয়ে গেছে এটাকে বলতে চেষ্টা বেশি করেছে। আমার কি হবে? Any speech of finance minister would be appreciated when we will talk more আমি এই করব, কারণ এই বাজেটটা তো অতীতের জন্য বাজেট না, এই বাজেটটা হচ্ছে আগামী দিনের বাজেট। বাট মাননীয় সদস্যগণ, আপনারা যারা এই বইটাকে পড়বেন, ইউ সি মোর অফ হয়েছে, মোর অফ হচ্ছে, লেস হবে এই বাজেটের মধ্যে। অ্যানাদার পয়েন্ট যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি দেখেছি, যে রাজ্যের 9 লক্ষ বেকারের কোনো উল্লেখ আছে কিনা। মোর দেন 9 lakhs youth they are unemployed in this state. আমাদের ইন্ডাস্ট্রি কোথায় গেল? সরকারটাই আমাদের কাছে ইন্ডাস্ট্রি। আমি যখন এডিসিতে ছিলাম, একজন ভদ্রলোক গেছে আমাকে বলছেন সড়ক তৈরি করা ছেড়ে দিন, দরকার নেই, নলকূপ বসানোর কাজ ছেড়ে দিন, দরকার নেই, আমার ছেলেটাকে চাকরি দিন। এইটাই উন্নয়ন, কারণ আমাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই। এইখানে যুবকদের জন্য বলা হলো না যে এই বাজেটে 9 লক্ষাধিক যে বেকার, এদের কি হবে? প্রতিনিয়ত আমার কাছে এসটিডিটি বেকাররা আসছে, বলছে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। গত বিধানসভায় এই হাউসের মধ্যে উত্তর দিতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কোর্টে এটা রায় হবে, কোর্টের রায় করে এটাকে দেখা যাবে। And we are so lucky, আমাদের অধিবেশনের শেষে 4 তারিখ এপ্রিল 2023 কোর্ট এসটিডিটিদের জন্য একটা রায় দিয়েছে। এই রায় বলেছে, আমি সবিস্তারে যাব না, কিন্তু দিস স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the impartial judgment and order is confirmed. রাজ্য সরকার যেটা চেয়েছে এটা হয়নি, যেটা চেয়েছে। এখন এসটিডিটি ব্যাকআপদের বক্তব্য, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, নতুন করে যে নোটিফিকেশনটা হবে, এই নোটিফিকেশনের যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয়, মিনিমাম যুবক যাদের বয়স পেরিয়ে যাবে তারা চাকরি পাবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, নতুন রিফ্রেশ একটা নোটিশ যদি আপনারা করেও থাকেন, তাদের পরীক্ষা যেন বাতিল না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরটিআই অনুযায়ী
304টা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। যারা গ্রাজুয়েট টিচার ছেলে মেয়েদের পড়াবেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এসপিটিদের জন্য অনেক পোস্ট খালি আছে। 230টার কথা সেখানে উল্লেখ আছে লাস্ট নোটিফিকেশন। আওয়ার আপিল, আমরা দেখতে চেয়েছিলাম এই বাজেটের মধ্যে যে ফর দিস আনএমপ্লয়েড ইউথ, তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তার মধ্যে তার কোনো উল্লেখ নেই। আরো এখানে বলতে হয় জেআরবিটি, আমি আজকে একটা পোলিং অ্যাটেনশন দিয়েছি, বাজেটে তাদের জন্য কি আছে আমি জানি না, বাট আই হ্যাভ নট সিন। এই ত্রিপুরা রাজ্যে এটা আরটিআই এর মাধ্যমে এখানে এসছে যে গ্রুপ সি পোস্টের জন্য 1 লক্ষ, আমি অঙ্কটা কম জানি, 1,04,238 জন অ্যাপ্লিকেন্ট অনলি ফর গ্রুপ সি। তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার্সরা দিয়েছে। গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে এসছে 40,257 জন। গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়ে যায় 81,278। এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা হয়ে গেছে 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য জেআরডিপি ইতিমধ্যে পরীক্ষা নিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন পর্যন্ত। Why I am bringing this point? It is very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022 তারপরে ইলেকশন, জানার পরে ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হতো। আমি অনেক আজকের যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন ওনাদের বক্তব্য দিতে শুনেছি যে ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছেন। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই যে ইন্টারভিউ নেওয়া হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023, কিছুদিন আগে পর্যন্ত, দিস ইজ অলসো ইলেকশন গিমিক। এবং গ্রুপ ডির জন্য ইন্টারভিউ টিমে এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী they wanted to see that তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, but there is no mention in this budget। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পাবে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে, এটা প্রত্যেকের জায়গায় দেখলাম। দিস পয়েন্ট ইজ গুড, দিস পয়েন্ট লুকস গুড, কিন্তু এই পয়েন্টের নেগেটিভ সাইডটা আমি বলছি। 35 নম্বর স্টেটমেন্টে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সাধারণ মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পানিসাগর, কুমারঘাট, করবুকে 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা গুড। তারপরে বলেছে যে গোমতী জেলা, ধলাই জেলা এবং দক্ষিণ জেলায় ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। আই টেল ইউ, জিবির যে ট্রমা সেন্টার, সেখানেই তো আমরা ঠিক মতো পরিষেবা দিতে পারছি না। গভর্নমেন্ট ইজ আনএবল টু টেক কেয়ার অফ দি পেশেন্টস কামিং দেয়ার। এন্ড আরো 3টি খুলে, if you are not sending good doctors there, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, উনি বুঝবেন। if you do not give proper equipment, good doctors যদি সেখানে না যায়,
এইটা করে শুধু বাজেট আমরা বলে যে আমরা তুলেছি, আই ডোন্ট থিংক দিস উইল ক্যারি গুড মিনিং। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলতে গিয়ে আমি দেখলাম যে আপনারা অনেক সময় বলেন, নির্বাচনেও বলেছিলেন, 2018 সালে বলেছেন, আসলে আমরা কারা, আমাদের জন্মস্থান কোথায়? অল এমএলএ মিনিস্টার, আমাদের জন্ম হলো পলিটিক্যাল পার্টি। আমি 2 বার জন্ম নিয়েছি। আমার প্রথম জন্ম এজ এন এমএলএ ওয়াজ আইডেন্টিটি। এইবার ইব্রাহিমতা থেকে আমার জন্ম হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও জন্মস্থান আছে, যে উৎপত্তি স্থল আছে। আপনারা কেউ ভারতীয় জনতা পার্টি, কেউ সিপিএম পার্টিতে জন্মগ্রহণ করেছে। অল পলিটিক্যাল পার্টি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকে, সরকারে এলে সেই কাজটা করবে। আমি আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেখেছি যে জাতীয় স্তরের একটা হাসপাতাল করা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতো একটা হাসপাতাল ত্রিপুরায় করা। ভেরি নাইস। প্রথম 5 বছর তো হলো না। নাও ইউ আর এন্টারিং ইন দি সেকেন্ড ফেজ অফ ইওর গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20, এগুলো দেখেছি। Very sad to tell the house যে এটার রিফ্লেকশন খুব কম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এডিসি এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমি বলেছি এই কথা, এডিসি কে আর বাড়তে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএফটি এই সরকার খেয়াল রাখবো। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনিও আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এগুলো আমরা বললে সরকার জানবে যে কি হচ্ছে। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মধ্যে আমাকে বলছিল, অনিমেষ বাবু আপনি যে এইভাবে ওয়েলে নেমে চিৎকার করবেন, এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলা গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমিও এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন। 2022-23-এ এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তোবা 1-1.5 কোটি টাকার মধ্যে থাকবে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, in person, in private also, we tell, please take care of the people living in GTADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672,64,00,000 টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত প্রথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে
বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানবেন টিএসপি ট্রাইবাল সাবপ্ল্যান বলে যে টাকা আছে in every department 31% money has to be spent for the tribal people, that is for DSP. এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসি উন্নয়ন করব বলে সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে এর উল্লেখ আছে এই বাজেটের মধ্যে only 1 crore for water fountain in ADC এই যে বাজেট 672 কোটি টাকা এখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries আর ADC তে স্যালারি দিতে পারছে এই মহতি হাউসের মধ্যে বলতে চাই Honorable Finance Minister is here. I am sure Secretary of Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আটকে দিতে পারেন but you can't stop the salary for the employees কেন তাদের স্যালারিটা আটকানো হবে আর এটা আপনাদেরই প্রতিশ্রুতি এটা আমাদের প্রতিশ্রুতি নাই আই ক্যান রিমাইন্ড ইউ আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র এই সংকল্পপত্রে কি লিখেছেন ইউ হ্যাভ টোল্ড ভেরি ক্লিয়ারলি we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area and funds shall be transferred in a time bound manner for holistic development এটা আমার কথা না this is your সংকল্পপত্র এইটাই যদি হয় এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে why don't we implement this why don't we work in this path এই পথে আমরা কেন হাঁটি না আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা তিপ্রাদের মধ্যে যারা জুনিয়া তাদের কোনো উল্লেখ নেই এসপি এর মধ্যে কারা সবচেয়ে বঞ্চিত পিটিজি প্রিমিটিভ ট্রাইব গ্রুপ এদের কোনো উল্লেখ নেই যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই বাজেটের মধ্যে অনারেবল ডেপুটি স্পিকার স্যার আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখানে ডিডব্লিউএস সংক্রান্ত ব্যাপার আপনারা বলেছেন যে আগের বাজেটগুলিতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে এইবার কিন্তু ডিডব্লিউএস আমি দেখেছি এটা বলে নাই কি বলেছে স্যার আই থিংক প্লিজ অ্যালাউ মি ফর অ্যানাদার 5 মিনিটস আর অনেক বলার আছে আমি বলছি এইখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে মাই ডিয়ার স্যার আশা আশাতেই থাকবে এই আশা কখনো সম্পূর্ণ হবে না ওয়াই আমি যারা পিডব্লিউএস এর ইঞ্জিনিয়াররা কাজ করছে ask them call them and ask them water source নেই সেখানে পিডব্লিউএস দপ্তর থেকে এই কথা বললেই কি হবে বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে আধারমুড়া জাম্পুই হিলস লংতরাই এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি এই কথা বলে আজকেও তো মানুষ জলের জন্য এই আগরতলা শহরের মধ্যে আপনার চিনি সংলগ্ন এলাকায় যেখানে 79 জেলা এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে আর পাহাড়ের যে অবস্থা এই অবস্থা দেখে এদিকে মনে হয় যে 2024 সালের মধ্যে এটা আই থিংক উই হ্যাভ টু বি সিরিয়াস যেখানে জলের কোনো সোর্স নেই
আজকেও আমার কথা হচ্ছিল মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রীর সাথে কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, লেট আস থিংক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে না? ওয়াই উই আর ওয়েস্টিং আওয়ার মানি? ক্রোড় কি ক্রোড় টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন, আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনারা লিখেছেন, এই এট এ গ্লান্সের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার, এগেইন আই অ্যাপ্রিশিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আসে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা তো হচ্ছে না, দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট। আমি জানি না আপনারা এটা বলেছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে? মানুষের সাথে কিভাবে কাজ হবে? বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে বিগত 5 বছরের রাজ্যে 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট রেকর্ডিং। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, how many of them got job? Most of them they did not get job. এই ত্রিপুরা যে ঘোরাফেরা করছে, কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটাতে এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে, কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি অফ দি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুটস এন্ড ব্রিজেস এর ক্ষেত্রে I was shocked to see this figure. 2022-23 তে আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছে। Who has done this? State government has done জাতীয় সড়ক। এটা কি স্টেট গভর্নমেন্টের কাজ? যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে, who's doing this? Most of the work, the fund is coming from the central government, এবং এটাকে দেখাশোনার জন্য একটা সংস্থা অলরেডি আছে, NHIDCL। এটার মধ্যেও তো ITU মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরা সরকারের PWD দপ্তর আছে। PWD দপ্তরের মধ্যে NH বলে একটা উইং আছে। এই উইংকে যখন জিজ্ঞেস করি যে হাইওয়ে গুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না? তারা বলে, স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট দিল্লি থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর GMরা সব দেখছেন, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন ইজ, আমি খবর নিয়েছি মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার PWD দপ্তর ওই কাজগুলো মনিটরিং করে। ইউ ডোন্ট ডু দ্যাট ওয়ান। মনিটরিং করে তখন আমরা জনপ্রতিনিধিরাও আমাদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? খোয়াই কমরপুর রুটের কথা আমি বলছি, হাতে দাঁড়িয়ে হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিক্স ব্যবহার করা যায় না, বা দে আর ইউজিং ব্রিক্স।
ট্রেন তৈরি করার পর স্লেট দেবে, স্লেট দিচ্ছে না, কিলোমিটার কি কিলোমিটার তৈরি হচ্ছে। কাকে জিজ্ঞেস করবো? whom to ask this question? কেন আমরা আমাদের পিডব্লিউডি, এনএইচ এদেরকে দায়িত্ব দিই? তাতে আমি দেখেছি 3% এজেন্সি ফি আমরা পাবো, 3% মোর মনিটরিং ফিটাও পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয় সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে আসবে। Why are we not giving them that opportunity? এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। Since you don't have so much of work, এই কাজের মধ্যেও তাদের একটা সুযোগ করে দিলে আমরা প্রশ্ন করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে পড়ুন, নতুবা ওয়াচের ওয়ার্ডকে দিয়ে আপনাকে থামাতে হবে। তবে I tell sir, tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসিদের জন্য যদি আইএস, আইপিএস এদের ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কেন এসটির হবে না? কেন এসটির ক্ষেত্রে হবে না? কোয়েশ্চেন কামস, আই ডোন্ট নো। এই যখন মাননীয় মন্ত্রী মহোদয়গণ বক্তব্য রাখবেন, এগুলো নিশ্চয় উত্তর দেবেন। কারণ এখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে আইএস এর জন্য কতজনকে 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করতে কিন্তু এসসি এবং এসটিদের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। Now come to the point of power department. Power department যিনি মাননীয় মন্ত্রী মহোদয় is the most experienced member in this house. প্রশ্ন যাচ্ছে এখন যে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং is a big problem. আমার নিজস্ব বাড়ি, গ্রামের বাড়িতে my father gave me a call one day, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী দলনেতা, তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ারের কথা বলছো? বলছে গ্রামের মধ্যে 7 দিন ধরে এখানে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছেন। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে ওই একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা দিন। আসলে তো people are not habituated with call center. আসলে এটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কোন করতে হবে? দিল্লিতে বসে আছে কেউ কল সেন্টারে, ওইখান থেকে নির্দেশ এলে এখানে কাজ। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন বাড়ছে। মানুষের একটা ধারণা আছে যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসবে। Now people are having question, আমার দ্বিগুণ ত্রিগুণ করে কেন বিল আসছে? প্রশ্ন খুঁজতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণ people are taking, এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করবো যে এই বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিং এর ব্যাপারটি ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরমকালে তার এবং তারকে ধরে রাখার একটা জায়গা উনি জানবেন, উনি বলবেন, যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, প্রত্যেক সময়টা গরম হবে, জ্বলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? We have to be serious. We have to do all this. বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাঠ পোষণ আনলো, আমি খুঁজে দেখলাম
কারণ কাঠভূষণ আনার ক্ষেত্রে একটা রুলস সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে ইউ ক্যান আস্ক কাঠভূষণ। তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন এই বাজেটে নাম দিতে আলোচনা করা স্যার should I continue? এই 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 যে জিনিসটা আমি আসলে ভুলেই গেছি, উনি আমাকে কোম্পানি, তো দিস ইজ দি কোম্পানি। তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে, এখানে বোঝা গেল 143 নম্বরে লিখেছে রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। তো অনলি কোম্পানি আফটার কোম্পানি, আর একটু আমাদের যে লোডশেডিং এটা আর দূর হবে না। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন, আই এম শিওর হি উড লাভ টু রিপ্লাই অল দিস পয়েন্টস। এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হচ্ছে নাকি। হোয়াট ইজ এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম? যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়িজ দে ফেল্ট যে দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে পর কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলে থাকে, এটা বলছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে, এবং ওইখান দিয়ে ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। দি ওল্ড পেনশন স্কিম ওয়াজ আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার উইল গিভ ইউ দি পেনশন। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আপনারা 7 পে কমিশন দেবেন বলে 7 পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7 পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7 পে কমিশনের কোনো তুলনা হয় না। এটা শুধু কি করেছে, অনিমেষ দেববর্মার মাথার মধ্যে, চেহারার মধ্যে শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে, এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে ডিএর ব্যাপার, সেন্ট্রাল দিয়ে 38% আর ত্রিপুরার যে only 20%, তারপরও আমরা বুঝছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এনপিএস এর সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজারো কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে তাদের জন্য কেন পুনরায় ওল্ড পেনশন স্কিমটা ফিরে আসবে এই ছোট্ট রাজ্যে? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত এরা করেছে কিনা, আমি অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে আমি নিজে খবর দিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওল্ড পেনশন স্কিমে চলে গেছে। এখানেও আমাদের বক্তব্য থাকবে এটা করা যায় কিনা, রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস উইথ বেঞ্চমার্ক ফিজিবিলিটিজ এর অধীনে বেঞ্চমার্ক যুক্ত 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। দিস আর অল ফাইন, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। I conclude in just next 2 minutes. আমি আপনাকে ধন্যবাদ দেব।
ইউকিনি ধন্যবাদের জন্য 1 মিনিট দেন। তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে? তাদের জন্য আমরা কেন ভাব করব? যারা বাংলা সাহিত্য কিনে দিচ্ছে, আমি জানি, আমি নাম বলতেও পারি, সুবীর সেন ঘোষ, রাজনীতি পত্রিকা, হি রাইট সো ওয়েল, কিন্তু তার, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইক দিস কম বরফ নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্যকে নিয়ে কবিতা তারা লিখছে, there are n number of people in Tripura, talented people, যারা আমাদের সমাজকে দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সম্মান দিতে পারি না? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সরকারের কাছে অনুরোধ করছি এবং ইয়েস, তাহলে আমাকে শেষ করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তাহলে আমি আর বলছি না, ধন্যবাদ। আরো বলার ছিল, এখানে তো আরো তথ্য আছে, এগুলো জাস্ট রিডিং দিয়ে ছাড়বো। অটল জল ধারা, পাইপলাইন দিন ট্যাপ ছামনুর গ্রামে, এগুলো দেখবেন। এবং রেগাই বঞ্চনার রেকর্ড মুখে কুলুপ রাজ্যে, আপনারা কিন্তু প্রতিবাদ করেন। যে সমস্ত পত্রিকায় বেরিয়েছে সরকার স্বীকৃতি প্রাপ্ত সংবাদপত্র, এটা যদি সত্য না হয় আপনাদের প্রতিবাদ করার উচিত ছিল। এগুলো দেখবেন। এই বাজেটটা আরো সুন্দর করে রাজ্যের মানুষের স্বার্থে, যেখানে বেকার, কৃষক, ব্যবসায়ী, সমস্ত অংশের মানুষের কল্যাণ যেন হয়, সেইভাবে যেন আবার পেশ করা হয়। এই কয়েকটি কথা বলে আমি আমার বাজেট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। মাননীয় সদস্য বিশ্বজিৎ কলু। Honorable Deputy Speaker, আজকে আমাদের বিরোধী দলের ঠিক আছে, আমি 5 মিনিট লাগবে করে দেখি। আমাদের অপোজিশন লিডার এলওপি ওনার বাজেটের সমর্থনে এবং বক্তব্য সমর্থনে এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেটে পেশ করেছেন ওটার বিরুদ্ধে আমি দু কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে 2023 গত বিধানসভাতে দ্বিতীয়বার আইপিএফটি বিজেপি সরকার পুনরায় সরকার এসেছে। রাজ্যের মানুষের অনেক এক্সপেকটেশন, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এর মধ্যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে 6 শিডিউল এরিয়া অথবা ইতিহাসে আমাদের দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে আমাদের বিরোধী দল নেতা বলতে চেষ্টা করেছেন রাজ্যের প্রায় 27,000 কোটির মধ্যে যে আমাদের এবিসিতে দেওয়া হয়েছে মাত্র 6,672 crore 672 কোটি 64 লক্ষ, এবং ওখানে যে
আমাদের প্রায় 92 কোটি মাত্র আমাদের ডেভেলপমেন্টের জন্য থেকেছে। আমি জাস্ট কয়েকটা রিড আউট করবো এখানে। আমি ফার্স্ট এখানে এডুকেশন, যেটা যে এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারির মধ্যে আমরা দেখেছি ট্রান্সফার ফান্ড মাত্র 1,35,00,000, যেখানে আমাদের এনসিতে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে স্কুল আছে near about 1,400, just one second, স্কুল আছে, যে স্কুল আছে আমাদের 1,420টা, এসপি স্কুল আছে 212টা, এবং হস্টেল আছে 22টা, রেসিডেন্সিয়াল আছে 20টি। ওইখানে কেন বলছি, প্রায় 155টি স্কুল, 10 জনের চেয়ে কম স্টুডেন্ট এখন আছে। কেন হচ্ছে 155টি স্কুলে স্টুডেন্ট 10 জনের কম, এরকম স্কুল আছে। তো তার জন্য হচ্ছে আমরা জানি এখানে যেটা অনলি 1,35,00,000 লাগে। এখন আপনারা গেলে বুঝবেন যে এবিসি এরিয়ার যে স্কুলগুলা, যে এবিসি বাই রান যে স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার, আমিও আগে জানতাম না একজনে এতগুলা। বিধায়ক, দিস দ্য ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পরে যে স্কুলগুলোকে ভিজিট করার জন্য গেছিলাম, সেখানে মানে এমন একটা স্কুল ভাবতেই পারে না যে স্কুলের কন্ডিশন এরকম হবে। স্কুলের উপরে কোনো ছাদ নেই, স্কুলের দরজা নেই, স্কুলের জানলা নেই, মানুষ পড়ার জন্য কোনো এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। ওইখানে কি থাকে, গ্রামের গরু ছাগল করে এসে রাত্রেবেলা ওখানে তাদের বাসা হয়, তারপরে চলে যায়, আবার স্টুডেন্ট এসে পড়াশোনা করছে। তো আমি কেন বলছি, এখন আমরা বলতে পারি যে এলিমেন্টারি এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে এলিমেন্টারি এডুকেশনে কিন্তু আমাদের কিছু গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা কিছু করতে হচ্ছে। তাহলে উনি কিভাবে আবার আপার প্রাইমারিতে আসবে, সেকেন্ডারি কিভাবে আসবে? তো আপনারা এটা ভাবতেই পেরেছেন কি হচ্ছে। কাজে আমি বলতে চাই যে খুব একটা মানে দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে এই বাজেট এটা অ্যাকচুয়ালি কোনো মতে যে উপজাতি অধ্যুষিত এরিয়ার জন্য কোনো কিছু হয়নি তাই বলতে পারি। আরেকটা আমি জাস্ট বলবো যে পাবলিক ওয়ার্ক, রোড এন্ড বিল্ডিং, যেটা পিডব্লিউডি, আমাদের এখানে শুধু পাওয়া গেছে যে 5 crore অনলি। প্রায় এখানে 1198 কিলোমিটার মতো ওখানে আছে, 1192 কিলোমিটার আরটির মধ্যে আছে, পিডব্লিউডির মধ্যে আছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি মাত্র 5 crore। তো কিভাবে উন্নয়ন করা হবে, যে ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা তো ডেভেলপমেন্ট করার জন্য নয়। আপনারা সবাই জানেন মিনিমাম যদি একটা পাউন্ড যদি কার্পেটিং হতে গেলে 1 কিলোমিটারে 1 কোটি যদি লাগে, তাহলে 5 কিলোমিটারের বেশি করতেই পারবে না এই 5 করে। তো দিস ইজ দ্য রিজন। তাহলে কিভাবে উন্নয়ন কিভাবে হবে? আবার এখানে কেউ এসে বলে আপনাদের জোনালে ডেপুটেশন দিয়েছে, কেউ এসে সাবজোনাল আবার ডেপুটেশন দিয়েছে। সাবজোনাল ডেপুটেশন দিলে কি এইগুলো কি হবে ডেভেলপমেন্ট? আমি মানতে পারি না। তার জন্য আমি এই বিলটাকে সমর্থন করি না, এবং বিল আমাদেরকে, আমরা খুব আশা ছিল এই রাজ্য সরকারের বাজেট সরি খুব ভালো হয়েছে। বন্ধু আমাকে এটলিস্ট মনে করিয়ে দিল, বাজেট আমরা কিন্তু এইভাবে আমরা মানতে পারি। সো আরো এখানে দেখলে আপনারা সবাই জানবেন যে আমাদের মানে টোটাল বাজেট 98 ক্রোড়ের মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট সম্ভব, এটা সম্ভব। তার জন্যই আমরা
আমি আর কয়েকটা এখানে দেখবো এডুকেশনে বিদ্যাজ্যোতি প্রকল্পে ৬৪টি সরকারি বিদ্যালয়ে আধুনিকীকরণ করা হবে। যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে আমি বলবো খুব একটা ভালো স্কিম, যে এখানে আধুনিকীকরণ করার অনেক কিছু ফিনান্সিয়াল সিস্টেম আছে। আমি বলবো আমার টাকাগুলো কনস্টিটিউয়েন্সির মধ্যে মাত্র একটা বিদ্যাজ্যোতি হয়েছে। তো ৪০০টা এখানে বিদ্যাজ্যোতি হয়েছে যে আধুনিকীকরণ করার অনুদীকরণ আছে। তাহলে আমি বলবো এই রাজ্যের যতগুলো কেন্দ্র আছে বিধানসভা কেন্দ্র বৃদ্ধি খুব ৪০০টা যদি হয় তাহলে আমরা 60 বাই ডিভাইড করতে হবে। 60 বাই ডিভাইড করে তাহলে আমি মিনিমাম আমার 50 হওয়ার দরকার 6 and 6, কিন্তু মাত্র একটা হয়েছে। আমি আপনার ইলেকশন আমি যখন একবার আমার কনস্টিটিউশন মধ্যে খুব পুরানো স্কুল একটা আছে, যে স্কুলের নাম হচ্ছে জন্মজয় নগর স্কুল। আমি ওখানে গেলাম, হায়ার সেকেন্ডারি স্কুল, স্কুলের টিচার সংখ্যা মাত্র 5-6 জন আছে। আর স্কুলের কন্ডিশন এমন বেহাল, হায়ার সেকেন্ডারি স্কুল। আর স্কুলের যে এস্টাবলিশমেন্ট এটা হচ্ছে প্রাইমারি বোর্ড 1950 সনের আগে। টিচারও আছে, এই স্টুডেন্টও আছে এখন, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার তো এরকম স্কুলটাকেও বিদ্যালয় দিতে পারতাম। আমি চম্পনগরের পাশে একটা লোক শিক্ষালয় আছে, অনেক পুরানো স্কুল এবং নামি নামি স্কুল। এক ওয়ান আপন একটা কি বলবেন, খুব একটা মানে আপনাদের উমাকান্তর করে সবাই চিনে। এখনো সেই যে লোক শিক্ষালয় স্কুল সেই আগে জায়গাতে আছে, এখনো সেই জায়গাতেই আছে বেগান করছে। তো আমরা বলতে পারবো এখানে পরিষ্কার আমরা দেখা যায় যে প্রাস অধ্যুষিত এরিয়া সেখানে ডেভেলপমেন্ট হয় না। যেখানে মাস্টার দরকার, যেখানে অটোমেটিক্যালি যারা জেনারেল আছে, এখন আগরতলাতে বলতে পারেন, গান্ধীবাজারে বলতে পারেন, জিরাইতে বলতে পারেন, ওইখানে আগে থেকেই শিক্ষার মান গুণগত আগে থেকে আছে, হাই আছে। যেখানে নাই সেখানে দেওয়া দরকার, কিন্তু কোথায় বিদ্যাজ্যোতি হয়েছে? এখন সব শহরের মধ্যে বিদ্যাজ্যোতি হয়েছে, কিন্তু গ্রামে বিদ্যাজ্যোতি হয়নি। ঠিক আছে, দেখবেন আপনি আমি আমাদের সাথে ঘোষণা করছি যে জানাচ্ছি যে ডিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের 400 বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে 125, এবং আমি 100% শিওর এখন রেডিমেড ট্রাইবেল এলাকায় বেশি হয়েছে বিদ্যাজ্যোতি। আমাদের আমাকে বললাম এই যে বলছেন বাকি যে স্কুল পিএমসি এখন কিন্তু সিলেকশন তো চলছে অনলাইন, এগুলি তো এখন এগুলো হবে এবং 5 বছরে ডেভেলপমেন্ট বলতে টাকা দিলাম। আবার এখনো শেষ মনে করছে না, 4-5 মাস হয়ে গেছে। আমি নিশ্চিত টাকার জন্য মিনিমাম 2 আছে বিদ্যাজ্যোতি, আর পিএমসি এখন পাইতে পারে, এগুলি অলরেডি প্ল্যান করছে। এই জন্য বাজেটে এইটাই বাজেটে বলছে যে আমরা করছি। আপনারটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী শুনছেন, নিশ্চিত অনুষ্ঠান আমি একটা এগ্রি করতে চাই। DWS ডিগ্রি ওয়াটার এখানে একটা আছে যেটা জল জীবন মিশন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ গ্রামে ম্যাক্সিমাম জল জীবন মিশনেই এখন জল জীবন মিশন হয়ে গেছে না, খুব ভালো জায়গাতেও হয়ে গেছে এবং সব জায়গাতে জল হয়ে গেছে, কিন্তু আজও মানুষ জলের জন্য কেন এত মানে হাহাকার এবং রাস্তা অবরোধ, কেন বাড়ি থেকে বের হতে হচ্ছে, তা এটা আমি একদম মানতেই পারছি না। এখানে পরিষ্কার লেখা আছে জল জীবন মিশন বাস্তবায়নে পূর্বে, এটা পুরো পড়লে তো টাইম হবে না।
Just তো না একই যে আছে যে আগামী যে আমাদের এলো বিষয় যেটা বলেছে যে আগামী মার্চ মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে এটা যে হাউসহোল্ড টেপের ওয়াটার কানেকশন এর মাধ্যমে পানীয় জল সংযোগ দিয়েছে বা আগামী মার্চ মাসের 2024-এর মধ্যে একটা সলিউশন পেয়ে যাবে। আমি একচুয়ালি জাস্ট আমার এই কথাই বলবো, এটা আমার মাননীয় প্রাক্তন মন্ত্রী রামপদ স্যার আরো জানবেন যে লুমপুং এরিয়াতে তিনবার দুইবার অলরেডি টেন্ডার হয়ে গেছে ইউরোপিয়ান স্কিমের প্রক্রিয়া করার জন্য ওয়াটার নেওয়ার জন্য, কিন্তু দুবারই কেউ টেন্ডার দিতে চায় না। ভাই আমি কেন চাই আপনি যান তো কাজ কেন করতে পারবে না? কাজ করতে পারবে না কেন? সরকারের যে স্কিমে দেওয়া হয়েছে তা অনেক কম। আপনি যান, আপনি কন্ট্রাক্টরের কথা বল না হলে মাননীয় সদস্য আপনি যান, আপনি কথা বল, আপনি ফের পার্সেন্টেজ টেন্ডারে খান, আমার অসুবিধা নেই, কিন্তু কাজ তো পারবে না। ইট ইজ ইম্পর্টেন্ট। তো আমার টেক কি হয়ে দুইবার কাজ করতে দেয় না, কারণ কাজ করতে দেওয়া হয় না। আপনি আসুন আপনি স্যার আপনি আসুন বলতে চাই উনি কেন ডিস্টার্ব করছেন? যে উনি একটা বাজেটের উপর একটা ভাষণ দিচ্ছে, উনি কেন ডিস্টার্ব করছেন? ওনার সঙ্গে উনি বলবেন অসুবিধা নেই বলতে পারেন, ঠিক আছে অসুবিধা নেই বলতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন। আমি এটাই রিকোয়েস্ট করবো আপনি আসুন আমার এরিয়াতে, আপনি কাজ করে যাও, অসুবিধা নেই। জাস্ট আমি বলবো এটাই একচুয়ালি আমি কেন বলছি, তো এখনই যদি টেন্ডার যদি না হয়, আরো অনেকগুলো আছে টেন্ডার হওয়ার পরও কিন্তু কাজটা এখনো ধরা হয়নি কেন? যদি আমি এক বছর যদি আমাদের বিদ্যা যদি শেষ করতে চাই তাহলে এক বছর কাজ করা দরকার। তো আমি এটাই এখানে থিঙ্কিং ওয়ার্ডের কথা যদি আমি বলতে চাইবো যে কথা সম্ভব হোক তাড়াতাড়ি এটা কাজটা করাতে হবে, কারণ জল আমাদের অনেক দরকার। আর আমার কিছু আরো কিছু বক্তব্য আছে যেটা প্লিজ হেলথ সার্ভিস আমি জাস্ট করবো। এখানে আছে আইজিএম হসপিটাল চত্বর স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করে 2023-24 শিক্ষাবর্ষে বিডিএস কোর্স এ বার্ষিক 50 জন ছাত্র ছাত্রীকে নিয়ে ডেন্টাল কলেজে পথ চলা শুরু হবে। এখানে আমার একটা কোয়েশ্চন যে বিডিএস পড়ুয়া ছাত্রদের হস্টেল বা থাকার জন্য ব্যবস্থা ওখানে বা হস্টেল করা হয়েছে, যে হস্টেল আগে থেকে এটা ট্রাইবাল হস্টেল, এখানে অনেক স্টুডেন্ট আছে অলরেডি, মানে স্টুডেন্ট ভর্তি বেড আছে ওখানে, একটা প্রস্তাব এখানে নাই। আমি তবু যে হস্টেল তাদের হস্টেল রাখা হবে, যে উমাকান্ত হস্টেলের ভিতরে রাখা হবে, ওইখানে নিয়ে অনেক প্রটেস্ট হয়েছে। তাই এটা আমি বেশ আকর্ষণ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার থ্রু এটা কাজে একটু দেখবেন, আর এটা যদি হয় তাহলে আমাদের সঙ্গে খুবই কেউ করবে। এমনিতেই বিকাশেরা বা ট্রাইবাল অংশের লোক যারা দরিদ্র সীমাতে চেয়ে বেশি বসবাস করে, আগরতলা উমাকান্তর মতো একটা স্কুল, একমাত্র স্কুল যেটা বাংলা মিডিয়ামের মধ্যে, যে আমাদের বিকাশেরা অনেক কিছু হয়েছে। আমিও একটা ওখানে স্টুডেন্ট ছিলাম, তার জন্য আমি এই কথাটা বলতে পেরেছি আপনার তো কথা বলা তো অনেক কিছু আছে, পাওয়ারও আছে, ঠিক আছে। আর আমি এটাই বলবো মানে মুখ্যমন্ত্রী আছে এবং বরিষ্ঠ মন্ত্রীরা আছে, অর্থমন্ত্রী আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য রঞ্জিত দাস, মাননীয় অধ্যক্ষ মহোদয়,
গত 7 জুলাই শুক্রবার সকাল 11টায় ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী বনবিষ্ণু রায় মহোদয় 2023-24 অর্থবর্ষের জন্য 27,654 কোটি 40 লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট এই মহতী সভায় সকলের সমর্থনের জন্য পেশ করে। আমি প্রথমে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাজেট কি এবং কেন সে সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আমি আমার অভিজ্ঞতা নিয়ে আমি খুব সংক্ষেপে সেই বিষয়টি আলোচনা করছি। বাজেট হলো একটা সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। সরকার রাজ্য পরিচালনা করে। সরকারের কাজে যারা সহযোগিতা করে তাদের বেতন এবং নাগরিকদের উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, শিক্ষা, স্কুল, কলেজ তার জন্য বিভিন্ন খাতে বাজেটে টাকা বরাদ্দ করা। একজন ব্যক্তি বা একটা পরিবারের যিনি প্রধান থাকে তার একটা বাজেট, সেটা আমাদের মাসেও হয়, বৎসরে হয়। কিন্তু ব্যক্তি এবং রাজ্যের বাজেটের সঙ্গে মৌলিক পার্থক্য আছে। ব্যক্তি আয় বুঝে ব্যয় করে, সে কত টাকা আয় করবে তার উপরে সে বাজেট করে। অর্থাৎ একজন কর্মচারী মনে করেন একটা গাড়ি কিনবে, তখন তিনি কি করেন, গাড়িটা কেনার সময় তার টাকা যদি কম হয় তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে লোন। আর রাষ্ট্র বা রাজ্য তার উল্টো, সেটা কি করে, প্রথম ব্যয় করবে কিসে কিসে। প্রশাসনিক যারা খরচ রয়েছে, যারা কর্মচারী রয়েছে, আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, এবার এডিসি হোক, মিউনিসিপ্যালিটি হোক, নগর পঞ্চায়েত হোক, পঞ্চায়েত হোক, সমস্ত কর্মচারীদের প্রশাসনিক খরচ কত হবে, 1। 2 নাম্বার হলো এবার জনগণের উন্নয়নমূলক কোন কোন কাজ কি কি খরচ করা হবে তার প্রথম তারা সেটা নির্ণয় করে। তারপরে টাকাটা কোথেকে আসবে তখন তার নির্ণয় করা হয় কোথায় থেকে সরকার তখন তার কর বৃদ্ধি করতে পারে, বিভিন্ন কেন্দ্রীয় থেকে টাকা পেতে পারে বা সরকার লোন দিতে পারে, তার উপর বাজেটটা তৈরি। এবার ত্রিপুরা যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা পেশ করেছেন আপনারা সকলে জানেন, 2023 সালে নির্বাচনের আগে আমাদের সরকার প্রায় 4 লক্ষর কাছাকাছি লোকেকে ভাতা দিয়েছে, যেটা প্রথমে 700 ছিল 1000 টাকা, পরবর্তী সময়ে ডাবল এই টাকাটা ব্যয় করা হলো। এবং কর্মচারী সকলের জন্য সেখানে ডিএ বৃদ্ধি করা হলো এবং অঙ্গনারী দিদিমণি থেকে ফার্ম অপারেটর থেকে সর্ব অংশের মানুষের জন্য সেই সময় টাকা এই বাজেটে রাখা হয়েছিল এবং তাদেরকে দেওয়া হয়েছে। তখন আমি নির্বাচনের আগে চিন্তা করেছি এর পরবর্তী সময়ে সরকার আসতে পরে এতটা পরিমাণের সরকারি যে ব্যয়, এগুলোকে বলা হয় বাজেটে, এটা বলা হয় অ-উন্নয়ন বাজেট। বাজেটে 2 ধরনের হয়, একটা অ-উন্নয়ন আর একটা উন্নয়ন বাজেট। এটা উন্নয়ন বাজেট হলো সেটা উন্নয়ন বাজেটকে কাজে লাগানোর জন্য সরকারি কর্মচারী টাকা, সেটা অ-উন্নয়ন বাজেটের মধ্যে আমরা লিপিবদ্ধ থাকা। তো মাননীয় অর্থমন্ত্রী নতুন উনি এই অর্থনৈতিক চাপের মধ্যে দাঁড়িয়ে থেকে মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ মহাশয় আন্তরিক প্রচেষ্টা এত একটা সুন্দর বাজেট এখানে পেশ করবে। সেই দিনে যখন বাজেটটা পেশ করা হচ্ছে, বিরোধী দল যারা রয়েছে তারা যে কাণ্ডটা করলে, কেন করলে, তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছে 3টি আদর্শ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব একটা আদর্শ থাকে। এরা এমনি করেনি যে এখানে একজন মাননীয় বিধায়কের বিষয়কে সেটাকে ইস্যু করে গন্ডগোল, সেটা নয়। এদের মূল উদ্দেশ্য হলো এই বাজেটটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিল সর্বপোষী, সর্বব্যাপী, সর্বাংশের মানুষের জন্য। তো এই বাজেটটা যখন অর্থমন্ত্রী সেখানে পড়বে, ত্রিপুরার সমস্ত মানুষ টিভি পর্দায় বসে রয়েছে, সেগুলো মানুষের মধ্যে প্রতিফলিত হবে, মানুষ উৎসাহিত হবে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছে, কেউ আঞ্চলিকতাবাদ, কেউ সাম্যবাদী, আর কেউ ব্যক্তি এবং পুঁজিবাদী, তিন দলে পরিবারবাদ, তিন দলে লোক এই বাজেট যখন অর্থমন্ত্রী পড়ছিলেন একজোট হলেন। তাদের একটাই উদ্দেশ্য, মাননীয় অর্থমন্ত্রী বাজেট যাতে ত্রিপুরার সাধারণ মানুষের কানে না পৌঁছায়, এর জন্য ইচ্ছাকৃতভাবে কিছু সদস্য যারা এখানে নতুন এসছে, আমি এদের দোষ দিই না, মহিলা, মাতৃশক্তি, মায়ের মতো, এদেরকে দিয়ে এখানে যেভাবে উশৃঙ্খলা তৈরি করেছেন। এখানে আমাদের বিধানসভার যারা ওয়ার্ডস এন্ড ওয়ার্ডের যারা কর্মচারী রয়েছেন, আমি তাদের ধন্যবাদ জানাবো। যেভাবে ছুটাছুটি করছেন আমাদের মহিলা, এখানে মার্শালেরা কম, এরা, আমি অন্য শব্দ প্রয়োগ করবো না, একজন মাতৃশক্তি, মা বোনের মতো, এদেরকে ওরা মেরিয়ে দিয়েছেন। আমি দেখছি কয়েকজনকে উত্তপ্ত করা হচ্ছে, এরা রাজনৈতিক বুদ্ধিমত্তা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন বিবেক এবং যেমন মস্তিষ্ক বলছি তো দিদি, বলছি একটু একটু কথাটা শুনেন, আপনাদেরকে সম্মান দিয়ে আপনাদের সম্মান দিয়ে বলছি, শুনুন। যদি যদি আমার কথা কারো মনে আঘাত লেগে থাকে, আমি আমার কথা উল্টো করে নেব। আমি বুঝানোর জন্য বলছি, যখন স্বামী বিবেকানন্দ বলেছেন, যখন বিবেক এবং হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, তখন তুমি হৃদয়কে গ্রহণ করো। বুদ্ধিমান মানুষ তার বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতিও করতে পারে, ভালো করতে পারে। হৃদয়বান মানুষ মানুষের শুধু ভালোই করে। এখানে বুদ্ধিমত্তা দিয়ে উত্তপ্ত করে, উশৃঙ্খলতা তৈরি করে, একটা নতুন একটা ইস্যু তৈরি করতে চাইছে। মার্শালরা যদি এমন কোন দুর্ঘটনা ঘটাতে বা তাদেরকে রক্ষা করতে গিয়ে করেছে, আজকে এই সবাই মাননীয় অর্থমন্ত্রী যে 13টি বিষয় এনেছেন, আমাকে আপনি এত সময় দেবেন না, তার মধ্য থেকে যেটা আমার হৃদয়কে, ত্রিপুরার মানুষের হৃদয়কে কষ্ট করেছে, এটাকে অনেকে বিধায়ক তাদের ভাতার জন্য বলেছে। উদাহরণ দিয়েছেন কি, আমরা মানুষকে অসুখ হলে টাকা দিতে হয়। জনগণ আমাদের এখানে ভোট দিয়ে পাঠিয়েছে, আইনসভার আমরা সদস্য, আমরা কি করব, কিসের জন্য মানুষের পাঠিয়ে উপলব্ধি করছে, দেখছে আমরা যদি কোনো উশৃঙ্খলতা করি, জনগণের বিধানসভায় ঢুকতে দেবে না। তার উদাহরণে বিধানসভায় রয়েছে, তখন বামফ্রন্টের সরকারের ক্ষমতায় ছিলেন, মানিক সরকার ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলে ছিলেন কংগ্রেস। একজন বিধায়ক চর তুলেছিলেন, জনগণ সরকারকে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে, বিধানসভা ঢুকতে দেয়নি। যত উশৃঙ্খলা করেন, জঙ্গলের রাজত্ব তৈরি করেন, জনগণ তার জবাব দেবে জনগণের কাছে। তাই তথ্য এদের সুযোগ সুবিধা নিয়ে একটা বাজেটে আলোচনা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটা কত? 4,75,000 পরিবার। মনে রাখবেন, ব্যক্তি নয়, 4,75,000 পরিবার যারা যখন হসপিটালে অসুস্থ হয়, তারা চিকিৎসা পায় না। ঠিক বলেছেন বিরোধী দলনেতা অনিমেষ বাবু, আমরা চালু করলে তার জন্য 59 কোটি টাকা বাজেটে রাখছেন। তারপরে কেউ কেউ বলছেন এই বাজেট বলে জনগণের জন্য নয়। আপনারা বলতে আপনারা
অভিরুচি। আমি আপনাদের বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, সময় বেশি দিবেন না আমি জানি, কারণ আমি যদি আমার পয়েন্ট থেকে সরে যাই অসুবিধা হবে। আগে এমন হতো না। আমি আপনার মাধ্যমে আমাদের এখানে যারা ওয়াচ অ্যান্ড ওয়ার্ড যারা কর্মী আছে, কিছু মহিলা কর্মী আরো বাড়িয়ে রাখতে হবে, কারণ এই বিধানসভার মর্যাদা রক্ষা করতে গিয়ে, না হলে ভবিষ্যতে কিন্তু সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। ওয়ার্ডের সংখ্যা যাতে মহিলার সংখ্যা বেশি থাকে, এতে লাভটা কি? লাভটা কোন ধরনের পুরুষ শুধু সব পুরুষ ওয়ার্ডের মহিলারা আজকে পুরুষের গৌরব করবে কি খারাপ করেছে? আমাকে বলতে একটা সেকেন্ড, আসলে আপনি রাখুন না এখানে 100 জন ওয়াচের ওয়ার্ড মহিলা রাখুন, we have no problem, but উনি যে বিষয়টাকে টেনে বলতে চেষ্টা করছেন that is wrong. উনি যেহেতু বলছেন যে মেডিকেল ফিজ দিতে হবে, ফাইন্যান্স দিতে হবে, বিধায়ক মন্ত্রীদের ভাতা বৃদ্ধি করা যাবে না, যখন বৃদ্ধি হবে নজর রাখবেন যে রঞ্জিত বাবু যেন বৃদ্ধি না হয়, বাকি অনুসারী করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রীর বাজেটে যে বিষয়গুলো জনকল্যাণকামী এবং যেখানে সবচেয়ে বড় একটা রাজ্যের উন্নয়নের জন্য শিক্ষা, তার জন্য এই বাজেটে সবচেয়ে শিক্ষাকে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ 4,939 কোটি টাকা। এবার যদি কারো পছন্দ না হয় যে শিক্ষা খাতে অর্থ বৃদ্ধি করা হচ্ছে, তারা যখন আপনি প্রস্তাব দেবেন হ্যাঁ বা না বলতে পারে, এতে বোঝা যাবে যে বিরোধীরা শিক্ষা খাতে টাকা বৃদ্ধির সমর্থন করছেন। এটা তাদের নৈতিক বা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বাজেটের মধ্যে সেটা রয়েছে, সেটা তো জনগণের কল্যাণের জন্য। যদি তারা মনে করে সড়ক উন্নয়নের জন্য 1,363 কোটি ধরা হয়েছে, সমর্থন না করলে তারা না করবে। স্বাস্থ্য পরিষেবার জন্য 1,756 কোটি টাকা ধরা হয়েছে, তারা যদি মনে করে সেটা চয়েস করবে না, পছন্দ করবে না, তারা না বলতে পারবে। এবং কৃষি ও কৃষি কল্যাণে কৃষি সম্বন্ধীয় 1,436 কোটি টাকা, এখানে 13টি প্রকল্প রয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 59 কোটি টাকা এবং বিশেষভাবে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। শুধু তাই নয়, ক্রিয়া ক্ষেত্রে এখানে উন্নয়নের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে বিশেষভাবে জনদরদি জনগণ বিশেষভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বিশেষ আলোচনা করবেন আজকে একটা দৈনিক সংবাদ পত্রিকা প্রথম পাতায় জনকল্যাণে সরকার তার বাজেট 2017-18 থেকে 2017-18 থেকে 2.5 কোটি বৃদ্ধি করেছে, যেটা আগে ছিল মাত্র কত? মাত্র 400 কোটি টাকা, সেটা এখন 1,000 কোটি টাকা হয়েছে। আগে 17-18 তে 403 কোটি 39
লক্ষ টাকা যেটা সেটা এই 5 বছরের মধ্যে সরকার বৃদ্ধি করেছে 1080 কোটি 64 লক্ষ টাকা। তাদের তো দুঃখ হবে, জনগণের কাছে যেতে পারবে না। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক চিন্তাধারা, সেগুলো জনগণকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়াস চালাচ্ছে, তার জন্য গ্রামে গঞ্জে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর চিন্তাধারায় মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। মোদী বলছেন সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন করো, দেশের উন্নয়ন হবে। আমাদের বাজেট মোদী এবং দীনদয়াল উপাধ্যায়ের অন্তর্নিহিত যে চিন্তাধারা, গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন, এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে এই বাজেট সাচ্ছন্দ্যে তাদের মাথা ব্যথা হয়েছে। কমিউনিস্টরা দীর্ঘদিন যখন বাজেট করত, যারা মার্ক্সবাদী, তাদের বাজেটের চিন্তাধারা সমাজতান্ত্রিক। আপনারা এখানে যারা বিরোধী দল ছিলেন কংগ্রেসে, তারা কি করছিলেন? জুট মিল করেছে, ল্যান্ড ট্যাক্স, সিআরটিসি সমস্ত ধ্বংস হয়েছে। এখন এই সরকারকে তাদের পাপের বোঝা দিতে হচ্ছে। এবং 2018 সালে যখন মানুষ বামফ্রন্টকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলেন, তখন 13,000 কোটি টাকা ঋণ রেখে দিয়ে গেছেন। সেই দিনও এই বাজেটের মধ্যে তার আসল এবং সুদ দিতে প্রায় সরকারকে 300 কোটি টাকার উপরে খরচ করতে হচ্ছে। কারণ এই সরকার বহন করে নতুন উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছিলেন। 2017-18-তে বাজেট ছিল 15,700 কোটি টাকা, সেটা এখন 27,654 কোটি, 40 লক্ষ টাকা 5 বছরের মধ্যে বৃদ্ধি করেছে। আলোচনা হচ্ছে ঘাটতি কত? 611 কোটি টাকা। আমরা যখন 18-তে ক্ষমতায় এসেছি, তখন যে বাজেট হয়েছিল, বাজেট 3টা হয়। একটা হয় সুষম বাজেট, অর্থাৎ সরকারের আয় ব্যয় সমান, একে বলা হয় সুষম বাজেট। আরেকটা হলো উৎবৃত্ত বাজেট, সেটা হলো সরকার যে বাজেট করে তার থেকে সরকার আয় বেশি, সেটাকে বলা হয় উৎবৃত্ত বাজেট। ঘাটতি বাজেট হলো সরকার যে বাজেট করছে তার থেকে ঘাটতি। এই ঘাটতি কোথা থেকে আসবে? সরকার হয় নতুন করে কর আরোপ করতে হবে, নতুবা কারোর থেকে সেটা নিতে হবে। আবার কি করে? যদি ঘাটতি বাজেট হয় সেটা ভালো, কিন্তু ঘাটতির পরিমাণ যাতে বেশি না। ঘাটতি কেন ভালো? তখন সরকার কি করবে, যারা আমাদের সরকারের যারা যেমন লোক আছে, যেমন গাড়ি আছে, তাদের যাতে গাড়িটা কম ব্যবহার করা, তা সরকারি খরচটাকে সামঞ্জস্য টানা, যাতে মানুষের উপরে কর চাপালাম না, আমার ঘাটতিটা পূরণ করতে কোথায় থেকে। তখন সরকার নির্দেশ দেবে যে যারা অফিসার রয়েছেন, এমএলএ হোক, মন্ত্রী হোক, যাও তোমার এই টাকা আস্তে আস্তে তোমার দপ্তরে কম খরচ করতে হবে, তাহলে সামঞ্জস্য, তাহলে লোকের উপরে কর চাপায় না। তাই আমাদের সরকার একটা কর বৃদ্ধি করলেন না, নতুন করে আবার নতুন নতুন উদ্দীপনায় নতুন কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যক্তিগতভাবে কৃষি থেকে, ফিশারি থেকে, যেগুলোর উপরে আত্মনির্ভর হয়, রাবার, বেশিরভাগ জনজাতি এরিয়ার মধ্যে রাবার হয়েছে, এখানে আলোচিত হয়েছে। যখন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি সব দৃষ্টিভঙ্গি দিতে যুক্তিসঙ্গত কথা বলেছেন যে জনজাতি এরিয়ার ভিতরে খরচ করা হচ্ছে। আমিও একটা এরিয়ার মধ্যে রয়েছি, আমি এখানে বলবো যেটা বোমরা ছড়া, আমার সবগুলা এডিসি এরিয়া। এবার সরকার সেখানে 8 কোটি টাকা রাস্তা দিয়েছিলেন, বামফ্রন্ট করেছিল, তারা কোনোদিন সেখানে রাস্তা হয়নি। একটা সুন্দরবন এরিয়া রয়েছে, দীর্ঘদিন সেখানে রাস্তা হয়নি, 3.5 কোটি টাকা রাস্তা হচ্ছে। জেলাগ্রাম 91 বিদ্যালয় 7 বছর পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছিলেন। বামফ্রন্ট সরকার জনদরদী ছিলেন, উপজাতিদের কিন্তু স্কুল করেনি। তারা জানতো জনজাতিরা যদি লেখাপড়ায় শিক্ষিত হয় তাহলে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকতে পারবে না। 7 বছর পরে আমাদের সরকার আসার পর টাকা বৃদ্ধি করে 400 জনজাতি ছাত্রীদের জন্য জেলাঘাট 91 বিদ্যালয় সেখানে হচ্ছে। এবং আপনারা যাদের শান্তিকারী আশ্রমের দিকে গেলে শহরে এমন রাস্তা নেই, পেপার দিয়ে 6 কোটি টাকা দিয়ে এডিসি এরিয়ার মধ্যে করা হয়েছে। এখানে সম্মানীয় বিরোধী দলনেতা আছেন, আবার লাভ দিতে পারে। দাদা, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিলেন কিসের জন্য? অমরপুরে
একটা টারশিয়ারি সেন্টার, অর্থাৎ আবর্জনাকে সেখানে রিসাইক্লিং করে মোদির চিন্তাধারা কোনো কিছু বাদ দেওয়া হবে না, তা থেকে জৈব রাসায়নিক সার তৈরি করা হবে, যে প্লাস্টিক গুলো রিসাইক্লিং করে সেগুলোকে আবার ব্যবহার করে। 2.5 কোটি টাকার প্রজেক্ট। আমি একটা এডিসি এরিয়া শহর সংলগ্ন, তারা সেখানে গিয়ে নেতৃত্বে এডিসি যারা মেম্বার হয়েছে নাম বললামকে লাভ দিলে ভেঙে চুরে কুড়িয়ে দিয়েছে। আমি সেখান থেকে সেটা তুলে নিয়ে নন এডিসির মধ্যে করেছি। 18 লক্ষ টাকার জিনিস সেখানে একটা টিম নেই, ইট নেই, সবগুলো তারা নিয়ে গেছে শ্মশান মরুভূমি বানিয়ে দিয়েছে। সরকার চাইছিল সেখানে হেলিকপ্টার করার জন্য। এই হলো উন্নয়ন। তারা একটা শিক্ষা ভান্ডার, সেটা হলো মুক্ত দয়াল পাড়া, সেখানে হলো মুক্ত দয়াল পাড়া জেবি স্কুল। এডিসি ইলেকশনের আগে 4 টিচার ছিলেন, ছাত্র ছিলেন 65 জন। তারা আসার পরে তাদের হাতে ক্ষমতার জন্য চিৎকার করছে, ক্ষমতাকে অপব্যবহার করলে 2 জন শিক্ষক বিজেপি সমর্থিত, তাদেরকে আপনার উত্তর ত্রিপুরা বদলি করে দিলেন বাড়ি সেখানে। এখন সেখানে মাত্র 34 জন ছাত্র রয়েছে, সেখানে মাস্টার নেই, মাত্র 2 জন মাস্টার। এই হলো উন্নয়ন তাদের, এই হলো দিশা। পয়সা লুট করো, জনগোষ্ঠীকে জনজাতিকে বিভ্রান্ত করো, এই দিয়ে রাজনীতি চলে না। আলোচনা করা যায়, বৈঠক করা যায়, গন্ডগোল করা যায়। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর চিন্তাধারা, আমাদের মানিক শাহের নেতৃত্বে সরকার জনগণকে জন্য একটা উন্নয়ন মানুষের হৃদয়ের সঙ্গে সেটা যুক্ত হয়ে গেছে। সুতরাং মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, আমি আপনারা এখন আমাকে সময় দিয়েছেন, সময় আমি আর নেব না। আমি অনেক ভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রত্যেকে জনগণের যদি অন্তিম বেশি সর্ব অংশের সর্ব মানুষের জন্য এই বাজেট একটা সরকারের লক্ষ্য দিশা ঠিক করে দিচ্ছেন যে ভবিষ্যৎ আমাদের কোন দিকে যাবে। আত্মনির্ভর করার জন্য, ছেলে মেয়েদের আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করাছে। চাকরি দিয়ে সমস্যার সমাধান হবে না, চাকরিও চলবে, সঙ্গে সঙ্গে স্বরোজগারের জন্য এই বাজেটে এক উৎকৃষ্ট বাজেট সেখানে পেশ করেছে। তার জন্য এই বাজেটের প্রতি আমি আমার পূর্ণ সমর্থন জানিয়ে আমার কথা বলে শেষ করলাম। নমস্কার, সবাইকে ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, ঠিক আছে, একটা সুন্দর হবে। সবকিছু আলোচনা মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী হয়েছে। একজন বললেন প্রচুর সংখ্যা আছে এখানে, ওনাদের যে আছে মোটামুটি কভার হয়ে যাবে। আমাদের আছে 9 জন। যেমন অপরাধীদের বলছে আপনাদের চিন্তাধারা শুনুন। ওরা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সম্ভব বলুন। মাননীয় স্পিকার মহোদয়, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জাতি জনজাতিদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয়বারের যে সরকার, সেই সরকারের মাননীয় অর্থমন্ত্রীর পেশ করা যে বাজেট 2023 এবং 24-এর জন্য, এই জনকল্যাণমুখী বাজেটে সর্বসম্মতি সকলের সুন্দর দৃষ্টিভঙ্গি, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই বাজেটকে সাপোর্ট করার আহ্বান নিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে এই পবিত্র হাউসের সামনে আলোচনা রাখব। আমি শুনছিলাম আমাদের মাননীয় এলওপি স্যারের বক্তব্য, একটা প্রশ্ন করেছেন বা একটা
এই বাজেটের নাকি কোনো দিশা নেই, অর্থাৎ এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা রাজ্য চলবে না, উন্নয়ন হবে না। মানুষ যারা রয়েছেন সর্বস্তরে, যারা ছাত্র যুব বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার যারা রয়েছেন, কারো কোনো উপকারে আসবে না। সেজন্যই ওনার মতে নাকি এই দিশাহীন। আমি মাননীয় এলওপি সাহেবকে জিজ্ঞেস করতে চাই, এই 13টি প্রকল্প নিয়ে গঠিত যে বাজেট, এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেলাম 50 কোটি টাকা, এই 5 বছরের মধ্যে 50 কোটি টাকার বিনিময়ে চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের দ্বারা আমরা কি দেখতে পেলাম? এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা পৃথিবীর মধ্যে একটা নতুন শব্দ, যে শব্দের সাথে বিগত 5 বছরেও আমরা পরিচিত ছিলাম না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই শব্দের সাথে, এই কাজের সাথে, এই টেকনোলজির সাথে ত্রিপুরা রাজ্যের যুব শক্তিকে যাতে শিক্ষিত করে তোলা যায়, সেই জন্য এই জনকল্যাণমুখী সরকারের একটা ঐতিহাসিক পদক্ষেপ। তাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জনপ্রিয় জননেতা শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়কে। ওনার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, সুযোগ সুবিধা করার লক্ষ্যে, তাদেরকে সুশিক্ষিত করার লক্ষ্যে এই যে চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য 50 কোটি টাকা আগামী 5 বছরের জন্য বরাদ্দ করার জন্য। এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি হবে? ড্রোন প্রযুক্তি শেখানোর মাধ্যমে কি হবে? ইন্টারনেটের যে সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর উপরে ট্রেনিং দিয়ে যুবকদেরকে সেই সমস্ত বিষয়গুলো শিখিয়ে কি লাভ হবে? স্মার্ট সিটি সার্ভিসেস উন্নয়ন করার জন্য যুবকদেরকে ট্রেনিং দিয়ে কি লাভ হবে? এবং স্মার্ট এগ্রিকালচারের বিষয় নিয়ে ট্রেনিং দিয়ে কি লাভ হবে? এই বিষয়টা হলো বিরোধী যারা রয়েছেন, আপনাদের হয়তো বা মনে হতে পারে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে এই চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্পের 50 কোটি টাকা কোনো কাজে লাগবে না, বা এই প্রকল্পের কোনো কাজে লাগবে না। কিন্তু আমি বলতে চাই, আজকে এখানে আরেকটা বিষয়, ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম যে ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম যে ইনস্টিটিউট রয়েছে, তার আদতে তার সেই তুলনায় বা অর্থাৎ সেই ধরনটাকে সামনে রেখে এখানে আমরা জানি বর্তমান যুগে, আমি আধুনিকতার কথা বলতে করে যাব বিভিন্ন বিষয়ে, অনেক যুবক বর্তমানে ব্লগার, বর্তমানে ইউটিউবার, বর্তমানে ইনস্টাগ্রামের একজন সেলিব্রিটি, তারা প্রত্যেকটা মাসে হাজার হাজার টাকা, কেউ কেউ আছেন লাখের উপরে টাকা ইনকাম করেন। কিভাবে? ইউটিউবে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার মাধ্যমে, ইনস্টাগ্রামে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার মাধ্যমে। এবং এই সমস্ত ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন ব্লগ পরিচালনা করার জন্য দক্ষতার প্রয়োজন, স্কিলের প্রয়োজন। সেই স্কিলটা গড়ে দেওয়ার জন্য আমাদের সরকার বিগত বাজেটে কি করেছিল? একটা ইনস্টিটিউট করলো। গত প্রথমবারের আমাদের যে সরকার ছিল, আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে, তো সেখানে একটা কোর্সের পড়াশোনা করে, একটা বিষয়ে পড়াশোনা করে স্টুডেন্টসরা পাস আউট হয়েছে। এখন আবার যুক্ত করে দেওয়া হয়েছে নতুন 5টি কোর্স, অর্থাৎ 5+1 6টা কোর্স নিয়ে পড়াশোনা চলবে এবার। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা গ্রাজুয়েশনের পর বা হায়ার সেকেন্ডারির পর শিক্ষা নিতে চায়, ড্রামা, অ্যাক্টিং বা বিভিন্ন বিষয়ে যারা নিজেকে সেই সমস্ত বিষয়গুলোর উপরে এস্টাবলিশ করতে চায়, তাদের জন্য একটা সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা রাস্তা খুলে দেওয়া হলো। এটা কিন্তু কম নয়। আজকে আমরা যে বলি আত্মনির্ভর, আমাদের মাননীয় লিডার অপোজিশন স্যার মহোদয় বলেছিলেন যে আত্মনির্ভর কি শুধু ভাষণে হবে?
প্র্যাকটিক্যালিটি সেটা থাকবে না। আমি মাননীয় স্যারকে বলতে চাই, এটাই আত্মনির্ভরতা, যে আমাদের যুবক ছেলে মেয়েরা নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, এটাই আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা মানে এই নয় যে চাকরি নেওয়ার মাধ্যমে, সরকারের কাছ থেকে সরকারি চাকরি দাবি করার মাধ্যমে শুধুমাত্র জীবন জীবিকা নির্বাহ করা, সেটা নয়। এটা আপনিও মনে করেন, আমিও মনে করি, কিন্তু দিস ইজ ক্লিয়ার যে ইউ আর অপোজিং জাস্ট অ্যাজ এ অপোজিশন লিডার। আপনি একজন বিরোধী দল নেতা হিসাবে আমাদের বাজেটকে বিরোধ করার জন্য বিরোধ করছেন, কিন্তু আমি নিশ্চিত যে আপনারা সবাই বিরোধী দলের আমাদের অনারেবল এক্স এমপি এবং বর্তমান এই বিধানসভার মাননীয় সদস্য সিনিয়র লিডার জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকে আপনারা একমত যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকের যে ত্রিপুরা, ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আজকের যে ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যবাসী আগে কখনো দেখেনি, আগে কখনো দেখেনি। এটাই নতুন ত্রিপুরা, এটাই শ্রেষ্ঠ ত্রিপুরা, যে আমরা আশা করিনি শামনুর মতন এলাকায়। আজকে শামনুর নামটা টানছি এই কারণে, আমাদের বিরোধী দল নেতা স্যারের কাছ থেকে ওই শামনুর নামটা শুনতে পেয়েছিলাম, তার কারণে জলের বিষয়ে উনি বলতে গিয়েছিলেন, কি ব্যাপারে কোনো একটা খবর সম্ভবত উনি এনেছিলেন, যেখানে শামনুর ব্যাপারে জলের বিষয়ে একটা খবর উঠেছিল। আমি বলতে চাই একটা এখানে ক্লিয়ার করে, গত 5 বছর আমি যা দেখলাম DWS ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশনের দপ্তরের তরফ থেকে যে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটারের জন্য জলের ব্যবস্থা, জলের যোগান করার ব্যবস্থা হয়েছে, এর আগে ত্রিপুরা রাজ্যবাসী তা করতে পারেনি। তারপরেও বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ জলের জন্য বিভিন্নভাবে, নাটকীয়ভাবে। এর পেছনে কারা আমরা সবাই জানি, কারণ 2023-এর বিধানসভাকে কেন্দ্র করে ওনারা চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার মাধ্যমে নিজেদের দিকে জনসমর্থন কুড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, অপচেষ্টা বলা যায়। কাজে সেই চেষ্টায় কিন্তু ওনারা সফল হতে পারেন। কেননা আজকে শাহপুরের মানুষ যেটা ভাবতে পারেনি, গোবিন্দবাড়ি, পূর্ব গোবিন্দবাড়ি, রাজপুরের ওয়াজাপাড়া, টাঙ্কারার ওয়াজাপাড়া, তালচড়ার মতন এলাকায় মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং DWS এর প্রাক্তন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে যে সমস্ত ডিপ টিউবওয়েল গুলো আমরা বোরিং করে সব সাকসেসফুল হয়েছে, সেই সমস্ত জলের এগুলো কিন্তু ব্যবস্থা করা বিগত দিনে আমরা দেখতে পাই। কাজে এটা কি আত্মনির্ভরশীলতা নয়? এটা কি জনজাতির উন্নয়ন নয়? তালচড়ার মানুষ পরিশুদ্ধ পানীয় জল খাবে, পরিশুদ্ধ পানীয় জল পান করবে, সেটা কি জনজাতির জন্য নয়? জনজাতির জন্য কি শুধু এডিসি প্রশাসনকে টাকা দিয়ে পরিচালনা করার জন্য এডিসির জনজাতির উন্নয়ন হবে? আজকে আমরা এখানে আমি বলতে পারি, একদম নিঃসন্দেহে বলতে পারি, আমি আশা করেছিলাম যে এমএলএ হিসাবে 2018 নির্বাচিত হওয়ার পর আমি সামনের বিধায়ক হিসেবে যখন কাজ করা শুরু করি, তখন দেখেছিলাম যে এডিসি স্কুলগুলো আমার অনারেবল মেম্বার উল্লেখ করেছিলেন, মাস্টার নেই, ক্লাস চলে না, স্টুডেন্টসের সংখ্যা কম। আমাদের আরেকজন ত্রিপুরা মোকাদলের মাননীয় মেম্বার এই বিধানসভা, উনি উল্লেখ করেছিলেন স্টুডেন্টস নেই, মাস্টার নেই, কেন হবে? আমি মনে করেছিলাম, আশা করেছিলাম এবার যেহেতু জনজাতি ভিত্তিক একটা রাজনৈতিক দল জনজাতিদের উন্নয়নের জন্য আশা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে, একটা স্বপ্ন দেখিয়ে নিজেরা এডিসিতে সরকার গঠন করেছেন, হয়তোবা এবার এডিসি স্কুলগুলো সুন্দরভাবে চলবে, হয়তোবা এবার জেবি স্কুলগুলো সুন্দরভাবে চলবে, টিচাররা ক্লাস করতে যাবেন, এসপি স্কুলগুলোতে শিক্ষক মহোদয়রা নিজেদের দায়িত্ব পালন করার জন্য ওখানে যাবেন। আমাদের জনজাতির যে সমস্ত ছেলে মেয়েরা আগরতলায় এসে পড়াশোনা করতে পারে না, ধর্মনগরে গিয়ে পড়াশোনা করতে পারে না, কুমারঘাটে গিয়ে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য চিন্তা ভাবনা করে আমাদের এডিসির যে সরকার রয়েছে ত্রিপুরা মোতার নেতৃত্বে, জনজাতির কথা বলে যারা এডিসির ক্ষমতা দখল করেছেন, তাদের নেতৃত্বে সম্ভবত এই জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু না, দুর্ভাগ্যের বিষয় আমরা উল্টো কি দেখতে পেলাম, আমাদের মেম্বার মাননীয় সদস্য উল্লেখ করেছেন কি, যে স্কুলগুলোতে এডিসি ইলেকশনের আগে 4 জন ছিল টিচার, 6 জন ছিল টিচার, সেই সমস্ত টিচারগুলো
সবাই যার যার বাড়িতে আসলো, স্কুলগুলো ফাঁকা। একজন টিচার দিয়ে কি স্কুল চলে? একজন টিচার দিয়ে কি স্কুল চলে? আপনারা বলবেন না। তাহলে কেন? আপনারা কেন বলছেন না? আপনাদের স্লোগান গায়, আপনারা ওদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু একবারের জন্য চিন্তা ভাবনা করছেন না যে পাহাড়ের স্টুডেন্টস গুলো কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না, সেদিকে লক্ষ্য নেই। শুধু লক্ষ্য যারা এডিসি ইলেকশনের আগে আপনাদেরকে সাহায্য করেছিল, সে তাদের সুবিধা করছে। এই হলো সাথে দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা জনজাতিদের উন্নয়নের কথা বলে এডিসিতে সরকার গঠন করেছেন, ওনারাই বেমানুষ, ওনাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে। কিন্তু আমি কনফিডেন্ট অন আওয়ার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। কিভাবে? দুটো বিদ্যাজ্যোতি স্কুল, একটা সামনে ক্লাসরুম স্কুল আর একটা সৈনিকটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। এই দুটো স্কুলে পঠন পাঠন চলছে। বর্তমানে সৈনিকটা মাননীয় বিধায়ককে আমি অনুরোধ সঙ্গে বলছি যে এডিসি কোন স্কুলে একজন টিচার আছে বা কোন স্কুলে একটা স্কুলে নাম যদি বললে খুব সুবিধা হবে, আমাদের জানার খুব প্রয়োজন। আমি মাননীয় অনারেবল মেম্বারসকে বলবো, উইদাউট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি আছি না। নাম সত্যবান কারবারি পাড়া যে স্কুল লিখে রাখুন, তেজেন্দ্র কারবারি পাড়া এসবি স্কুল লিখে রাখুন, লিখে রাখুন টাঙ্কারা রাজাপাড়া জেবি স্কুল লিখে রাখুন। মুক্ত দয়াল আপনার, আমার কোন স্কুলগুলোর নাম বলে শেষ হবে না, আপনার লাগবে। এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন বা কোনো অভিযোগ করছেন? ইয়েস আই থট উইথ আইএসআইসি আমি আইএস এর সাথে কথা বলেছিলাম। আইএস এর আইএস ইন্সপেক্টর অফ স্কুল, ওনাকে বলেছিলাম, ওনার কাছে দ্বারস্থ হয়েছিলাম, লিখেছিলাম, কোনো উত্তর নেই। উল্টো শিক্ষা ব্যবস্থাকে আরো বরবাদ করা যায় সেই চেষ্টা চালাচ্ছে। আমি ধিক্কার জানাই, এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে আমি ধিক্কার জানাই। এই অবস্থার পরিবর্তন দরকার। আপনারা সবাই এগিয়ে আসুন। দিস ইজ অনলি not for me, not for my constituency people, not for my constituency students, also আমাদের সবার জন্য। আপনারা এগিয়ে আসুন। আমরা যদি প্রকৃতপক্ষে যদি জনজাতি এলাকার উন্নয়ন চাই, কেন আমরা স্কুলগুলো লক্ষ্য দেবো না? আমি বলতে চাইছিলাম, ডিস্টার্ব করার জন্য বলতে পারিনি, যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আমার বিধানসভার মধ্যে যে দুটো স্কুল, একটা সানমুন রাষ্ট্রীয় স্কুল আর অপরটা হচ্ছে সৈনিকটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। সৈনিকটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল আমি গর্বের সাথে বলতে পারি, ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রীকে, তৎকালীন মাননীয় রতনলাল মহোদয়কে। আমাদের এই এলাকায় দুটো একরকম বিদ্যাজ্যোতি স্কুল দেওয়ার কারণে আজকে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলের যে রেজাল্ট হচ্ছে, অবাক হওয়া, 100% পাস। ফার্স্ট ডিভিশনের অভাব নেই, সেকেন্ড ডিভিশনের অভাব নেই, কোয়ালিটি এডুকেশন, এবং ভর্তির জন্য কোনো লোক লাইব্রেরি থেকে সিট আমরা দিতে পারছি না। এই কয়েকদিন আগে আমাদের একটা নতুন বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, সেই স্কুল বিল্ডিং উদ্বোধন করার জন্য আপনি আসবেন। সামনুবাসীর তরফ থেকে আপনাকে নিমন্ত্রণ রইল যে আপনি আসবেন, উদ্বোধন করবেন, যাতে আমরা সেই সামনে এলাকার ছাত্র এবং ছাত্রীদের কোয়ালিটি এডুকেশন দিতে পারি। ঠিক। এরপরে আমরা জানি ফায়ার ট্রেনিং কলেজ, এই বাজেটের বাইরে যাব না, ফায়ার ট্রেনিং কলেজের জন্য একটা কথা বলা হয়েছে এই বাজেটের মধ্যে। আমরা জানি বিভিন্ন সময়ে আগুনের কারণে, এটা অ্যাক্সিডেন্টলি হোক বা যে কোনো কারণে হোক, যখন কোনো বাজারে আগুন লাগে বা কোনো বাড়িতে আগুন লাগে, কি করবে, কি বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ফায়ার কর্মীদের আরো বেশি করে শিক্ষিত করে তোলার জন্য তাদের জন্য ট্রেনিং সেন্টার, ট্রেনিং কলেজ খোলা হচ্ছে। এটা কি দিশা নয়? এটা তো ভবিষ্যৎ দেখানোর জন্য দিশা। ভবিষ্যৎটা কোন দিকে যাবে, ফিউচার কোন দিকে যাবে, কোথায় যাবে, সেই দিশা দেখানোর জন্যই এটা। তাহলে কেন বাজেট দিশাহীন হবে? এই অযৌক্তিক এলিগেশন কেন আসবে? এরপরে ইউনিটি মল 100 কোটি টাকার বিনিময়ে করা হবে। ইউনিটি মল মানে কি? যে সমস্ত ইউনিক প্রোডাক্টগুলো
সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন ইউনিক প্রোডাক্ট, সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ইউনিক প্রোডাক্ট, সেই সমস্ত ইউনিক প্রোডাক্টগুলোকে একসাথে একত্র করে একটা মলে নিয়ে আসা, এবং এটা প্রদর্শনী হবে, আবার বিক্রি করার জন্য থাকবে। এটা কি দিশা নয়? এটা কি দিশা নয়? অবশ্যই দিশা, আত্মনির্ভরতার একটা প্রমাণ, এবং ভবিষ্যৎ ত্রিপুরাকে আমরা কোন দিকে নিয়ে যাব তার একটা দিশা। জন আরোগ্য কথার উল্লেখ করেছিলেন আপনি, তারপরেও আমি একটু উল্লেখ করবো, কারণ বিষয়টা সামনুবাসী জনপ্রতিনিধি হিসাবে আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমার এলাকার মানুষ বিগত 25 বছর যাবৎ বঞ্চিত ছিলেন। অর্থনৈতিক কোনো তাদের ক্ষমতায়, অর্থনৈতিক সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে তাদের শক্তিশালী করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সময় সুপারি ছাড়া 800টা যদি একজনের নামে স্যাংশন হতো, সেই বিগত 25 বছরের কথা বলছি, যারা জনজাতিদের ব্যবহার করে কুড়িতে কুড়ি শীত নিয়ে সরকার গঠন করেছিলেন, সেই জনদরদী, তথাকথিত জনদরদীর উদ্দেশ্য করে বলছি। 800 সুপারি ছাড়া যদি কোনো ব্যক্তির নামে যদি স্যাংশন হয়, ওই ব্যক্তি পেতেন মাত্র 100-150 সুপারি ছাড়া। বাকিগুলো কোথায়? ব্রাঞ্চ মেম্বার, কলগেট মেম্বার, কি মেম্বার, উনাদের কাছে। এই চিত্র ছিল সামনে। বর্তমানে যান, গর্বের সাহিদ করতে পারে, গর্বের সহিত 2018 থেকে 2023 অব্দি এই 5 বছরের মধ্যে সামনে আমরা অনেক বাগান গড়ে তুলেছি। সুপারি বাগান, ফুলঝাড়ুর বাগান, রাবার বাগান, আপনারা দিয়ে দেখুন। আমি ইনভাইট করবো সবাইকে, আসুন, নিজে আপনাদের সাথে থাকবো, দেখিয়ে দেবো। আমরা 2018 থেকে 2023 এর মধ্যে সারা সামনে বিধানসভার মধ্যে কতটা বাগান গড়ে তুলেছি, যেটা বিগত 25 বছরে আমরা দেখতে পাইনি। তাহলে কিভাবে উন্নয়ন হবে? আর সবচেয়ে সারপ্রাইজ, আমি গতকাল ধনপুরে একটা সাংগঠনিক কাজে গিয়েছিলাম গতকালকে। আমি মনে মনে ভাবছিলাম, বিগত দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, অনেক উন্নয়ন হবে, অনেক পরিবর্তন দেখতে পাবো সেখানে গিয়ে, অনেক সুন্দর রাস্তাঘাট দেখতে পাবো। জনজাতিদের অবস্থা অবশ্যই সামগ্রিক জনজাতিদের অবস্থার সাথে মিলবে না, আমার সেরকম একটা আশা ছিল। যখন গেলাম, সেখানে পৌঁছলাম, আরো বেশি অবস্থা উল্টো। যদি বলতে হয়, থালছড়ার জনজাতিদের কাছ থেকে আরো অবস্থা খারাপ সেই রংপুরের জনজাতিদের অবস্থা, এই অবস্থা। তাহলে যেই ব্যক্তিরা জনজাতিদের কথা বলে আপনারা 25 বছর 35 বছর শাসন করেছিলেন, যান রংপুর যান, মিডিয়া আছেন আপনারা, এই মিডিয়াদের উদ্দেশ্য করে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের জনগণ আপনাদের থ্রু আমাদেরকে দেখছেন, শুনছেন। আমি সবাইকে অনুরোধ করবো, একবার যান, দেখুন রংপুর, সেই কারণের কথা দেখবেন, প্রমাণ পাবেন ওনারা কিভাবে আমাদের রাজ্যটাকে পরিচালনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদের এআইডিসি উন্নয়নের জন্য পরামর্শ দেওয়াকারী যারা এই বিরোধী বেঞ্চে বসেছেন, পূর্বে কিন্তু ওনারা একটা কথা তুলতে পারেননি, একটা কথা বলতে পারেননি সেই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের সিদ্ধান্তকারীদের বিরুদ্ধে। আর আজকে গণতান্ত্রিক, সর্ববৃহৎ গণতান্ত্রিক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পরিচালিত সরকারকে ওনারা প্রশ্নবিদ্ধ করছেন। এই হচ্ছে না, সেই হচ্ছে না, অমুক হচ্ছে না, সুমুক হচ্ছে না। দেখুন ভিলেজ কমিটিতে বিগত 25 বছরে আমি নিজে ভুক্তভোগী, সামন এলাকার মানুষ, ভিলেজ কমিটিগুলোতে কত টাকা পেতাম আমরা? 70,000, 80,000 প্রত্যেকটা বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে। 70,000, 80,000 বাড়িয়ে বললাম, কমটা বললাম না, বাড়িয়ে বলে দিলাম, 90,000 বলে দিলাম। তাহলে সেই ফান্ড দিয়ে কি একটা পঞ্চায়েত চলে? বর্তমানে আমাদের সরকার আসার পর ফাইন্যান্স কমিশনের টাকা ঢুকছে 15 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ। তাহলে এই হচ্ছে তফাৎ, did at 25 years and now। এই হচ্ছে তফাৎ, এই হচ্ছে পার্থক্য। কাজে আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এই যে মন্ত্র নিয়ে আমরা চলি, আমাদের সরকার এই মন্ত্রটাকে সামনে রেখে আগামীর দিনে আমাদের রাজ্যটাকে কিভাবে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, সেই লক্ষ্যকে নিয়ে সামনে রেখে আমরা চলছি। এখানে আমার বন্ধু মাই ব্রাদার হ্যাজ রাইজ দ্য পলিটিক্যাল ডিমান্ড অফ দেয়ার পার্টি, দ্যাট ইজ গেদার ত্রিপুরা।
এটা তাদের রাজনৈতিক দাবি। রাজনৈতিক দাবি হিসেবে ওই পার্টি থেকে নির্বাচিত হয়ে এসেছেন, অবশ্যই আপনারা বলবেন, তাতে আমার কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমাদের রাজনৈতিক দলের একজন কার্যকর্তা হিসেবে, আমাদের রাজনৈতিক দলের, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমরা ভারতবর্ষকে আমরা আমাদের মায়ের সমতুল্য মনে করি, ভাবি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমরা স্বপ্ন দেখি ভারত মায়ের জন্য, বেঁচে থাকি ভারত মায়ের জন্য, মরলে মরে আমরা ভারত মায়ের জন্য। কাজে এই ভারত মাকে টুকরো টুকরো যাদের নেতৃত্বে হয়েছিল স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, বিভিন্ন জাতি ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক ভাবে, সেই সম্প্রদায় ভিত্তিক, জাতি ভিত্তিক বিভেদ, ডিভাইডেশন আমরা চাই না। তার কারণে এজ এ simple member of our party, I can't say that I am Imam, I can't say this one. But আমরা চাই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আমি ধন্যবাদ জানাই আপনারা এই সত্যিতে ছিলেন ত্রিপুরা নিয়ে, কাজে আপনারা বলবেন। কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপ্ট যে আমরা ভারত মায়ের জন্য, এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য আমরা কাজ করি। কাজে আপনারা জানেন হয়তো ত্রিপুরা জীবনে সম্ভব নয়, তারপরে আপনারা বলবেন, অবশ্যই অসুবিধা নেই, তাতে আপনার রাজনৈতিক বিষয়। কিন্তু আমি অনুরোধ করবো, বিভেদ করবেন না, আসুন একসাথে করি, একসাথে চলি, একসাথে বসবাস করি এবং আগামী ভারতবর্ষকে সুন্দর একটা ভারতবর্ষ, সুন্দর একটা ত্রিপুরা রাজ্য গড়ার মাধ্যমে কিভাবে আমরা সবাই সুন্দরভাবে চলতে পারি, বাঁচতে পারি, তার চিন্তা ভাবনা করে সুন্দর পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলি। কিন্তু আমাদের মানুষদেরকে বিভ্রান্ত করে নয়, ভুল পথ দেখিয়ে নয়, সুন্দর রাস্তা দেখান এবং যে সমস্ত অসুবিধাগুলো চলছে সেই সমস্ত অসুবিধাগুলো, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা চালিয়ে যায়। আমরা সবাই মিলে এই চেষ্টাতে আসুন। আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয়, আজকে যে সমস্ত, যার কন্ট্রোল করছি, যে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুরা আগে ত্রিপুরালের সাপোর্ট করতো না, আজকে তারাই ত্রিপুরালের দাবি যারা করেন ওনাদেরকে সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে লেগে যান। হাস্যকর বিষয়, দুর্ভাগ্যের বিষয়। কাজে আমি সেই দলের লোকদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ডিভাইড করবেন না রাজ্যটা। ছোট্ট রাজ্য আমরা, ছোট্ট রাজ্যটাকে আরেকটা রাজ্য করা এটা অসম্ভব ব্যাপার, এটা জীবনে হবেও না। কাজে এরপরেও আপনারা যদি রাজনৈতিক ফায়দা নিতার জন্য এই সমস্ত বিষয়গুলো তুলেন, এই সমস্ত বিষয়গুলো যদি করেন, তাহলে কিন্তু রাজ্যবাসীর মঙ্গল হবে না। আমি দীর্ঘায়িত করবো না স্যার। সর্বোপরি এই বাজেটকে আমি সুন্দর বাজেট এবং সবাইকে এই বাজেটটাকে সমর্থন করে সুন্দরভাবে রাজ্যবাসীর কাছে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় স্পিকার স্যার, গত 7 তারিখে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023-24 সালে, আমি খুশি হতে পারতাম যদি এই বাজেট তিনি যে দৃষ্টিভঙ্গি থেকে বা যে ধারণা থেকে বা যে ধরনের ফর্মুলেশন নিয়ে উত্থাপিত করেছেন, এটা আমাদের রাজ্যের বিকাশে যদি সত্যি সেরকম একটা সুনির্দিষ্ট দিশা দেখাতে পারে, তো আমি অত্যন্ত দুঃখের সাথে শুরুতেই এটা বলতে হচ্ছে, এই বাজেট একটা দিশাহীন, অবিন্যস্ত, একটা দল আছি পীড়িতের জন্য এটা বলছি। আমি অঙ্ক দিয়ে, তথ্য দিয়ে এবং যেভাবে এটার ফর্মুলেশন হয়েছে, আমি তার ব্যাপারে গিয়ে কথা বলতে সেখানে বলতে চাই। এখানে বলা হয়েছে যে গতবারের থেকে বাজেট বেড়েছে। হ্যাঁ, অঙ্কিত একটু বাড়িয়ে নিজের কথা বললাম যে একটা অসংখ্য গুজামিল করা
এটা জাগলারি অফ ডিসিপ্লিন। গেল বছর থেকে প্রায় 2,500 কোটি টাকা বাড়িয়ে দেখানো হয়েছে, আবার ঘাটতিও রাখা হয়েছে। তো ঠিক আছে, ঘাটতি দেখানোটা কোনো অন্যায়। একটা প্রগতিশীল বা উন্নয়নমুখী যে কোনো সরকারের বা সংস্থা একটা সাহস নিয়ে ঝুঁকি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে যে আমরা অমুক খাত থেকে অমুক সোর্স থেকে কিভাবে আমরা টাকা তুলব, কিভাবে আমাদের আয় বাড়াবো, কিভাবে ভলিউম আর রিসিভস আমরা করবো এবং ঠিক সেভাবে এক্সপেন্ডিচার আমরা ইনকার করবো, এটা হতে পারে নাথিং রং। কিন্তু স্যার আমি যেটা বলতে চাই, এখানে বাজেট ভাষণের শুরুতেই 3 নম্বর পয়েন্টে যে প্যারাটা বিল করা হয়েছে সেই জায়গাতেই বিসমিল্লাতি গলতটা কোন জায়গাতে আমি এখানে ফাইন্যান্স সেক্রেটারিকে দেখছি না, তিনিও যদি নোট করেন ভালো হবে। যেখানে রেফার করা হয়েছে ন্যাশনাল জিডিপি, এটা গেল বছর প্রায় 7.7%, তার তুলনায় স্টেট আরো বেশি 8.5। আবার বলছে যে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাবে। আমি বুঝলাম না হঠাৎ করে এটা গেল বছর বা চলতি বছর এস্টিমেট করলো এটা ন্যাশনাল জিডিপি থেকেও বাড়বে, আবার কি কারণে এটা আবার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাবে, ইট উইল ডিক্লাইন টু 6.5%। কি যুক্তিতে এটা আমি বুঝলাম না। এটাই বলতে চাই কেন বিশ্বনাথের গল্প যেখানে নিশ্চয়ই সাম্প্রতিককালে আফটার দি কোভিড during 2021-2022 in the Twitter financial year, Indian economy is a havoc phase. According to the Union Finance Minister, Madam Nirmala Sitharaman, তিনি একশো বলেছেন 2021-এ যে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এটা প্রায় তার জিডিপি মাইনাস প্রায় 0.24। যদিও এগুলি হিসাব করার জন্য ভারতবর্ষের মধ্যে সেই শুরু থেকেই যে সমস্ত সংস্থাগুলো বিশ্বস্ত থেকে কাজ করে আসতো, এসসিউ মানে স্ট্যাটিস্টিক্স রক্ষা করার জন্য যে সমস্ত মন্ত্রকরা, এটা দুর্ভাগ্যে আমাদের বর্তমান সরকার অর্থাৎ কেন্দ্রে যারা আছেন তারা আসার পর এই স্ট্যাটিস্টিক্যাল মিনিস্ট্রি বা সিএসইউ ডাটা যারা প্রোভাইড করে এগুলি সবগুলোকে বন্ধ হয়েছে। আমি এমপি ছিলাম, পার্লামেন্টে যখন আমরা প্রশ্ন দিই এই সমস্ত মন্ত্রক থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সবসময় বলছে যে ডাটা বিং কালেক্টেড, বাট when it will be replied, nobody knows. তখনই যখন এই ডিবেটটা চলছিল, নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ঠিক আছে কোভিড এর জন্য যে পৃথিবীর কয়েকটা দেশ ছাড়া সমস্ত দেশ ইনক্লুডিং আমেরিকা ম্যান্ডেজ নষ্ট হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়নি, জিডিপি ডাউন হয়েছে, ইন্ডিয়া তো হবে, কিন্তু ইন্ডিয়াতে যা হয়েছে হলো কেননা মিসম্যানেজমেন্ট। তো এই সময়তে ভারতবর্ষের মধ্যে এখন যে এরকম ডেটা সার্ভিসের দিক থেকে অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল বা ইত্যাদি যাদের তথ্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনেস্কো সবাই মানে ভারত সরকারের দেওয়া তথ্যকে সেরকম ভাবে কেউ করেন না। এই মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়া বা গ্লোবাল মিডিয়াতে এটা ডিসকাশন, তারাই বলছে যে স্টিল ইন্ডিয়া হ্যাজ টু রিকভার দি
recession of the COVID period. কবে এটা 7.2% হলো, আর এটাকে ছাপিয়ে ত্রিপুরার যে জিএসডিপি 8.8% হয়ে গেল। এই জন্য বলছি এটাই শুরুতেই পিস্তলতে বলা কথা। এটার উপরে বেস করে যদি আমরা চিন্তা ভাবনা করি, এভরিথিং উইল বি স্পয়েলড। স্যার, সেকেন্ড এই কথাটা বলা গেছে আজকে সকালবেলা আমরা টপিক আলোচনা করতে গিয়ে মাননীয় পরিষদের মন্ত্রী বলছেন হাউস উইল বি রুলড বাই দ্য রুলস অফ প্রসিডিউর। এই বইটা দেখে আমি সুযোগ পেলাম স্যার, আপনি তখন বলছিলেন আপনার বাজেট অধিবেশনে আলোচনার সময় এগুলির কথা বলতেই পারেন, তখন বলুন না স্যার, আপনি অবয় দিয়েছেন বলে বলছি। আমাদের এই বই 156 157 ক্লজে কি বলেছে? Budget is presented and for such time thereafter which will be ordinarily 5 days. Ordinarily 5 days. As the Speaker may allow for this purpose, the House shall be invited to discuss the budget as a whole. তার মানে it does not limit to 5 days. 15 দিন হলে 30 দিন হলে তো আপত্তি নেই, না 30 দিন হওয়া দরকার, আমরা বলছি। হ্যাঁ, সবাই বলছেন বাজেট গুরুত্বপূর্ণ, 40 লক্ষ মানুষের বিকাশের জন্য, অর্থনীতির জন্য, বেকার সমস্যা সমাধানের জন্য, পেনশন হোল্ডারদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, আমাদের কৃষি, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হেলথ কেয়ার জন্য। এই বইয়ে বলেছে মিনিমাম 5 দিন হবে। বিএসসি মিটিং এ আপনাদের প্রতিনিধি ছিলেন, আমাদের প্রতিনিধি বলেছি কিন্তু আপনারা শুনেন। স্যার প্লিজ স্যার বলুন স্যার, এর জন্য স্যার আপনিও এই ব্রান্ডটা নিতে হবে আপনাকে। আপনার এই রুলস বলছে মিনিমাম 5 ডেজ। 5 ডেজ কেন? আমাদের হাউসে স্যার এখানে দেখো একটা পত্রিকা কোথায় লিখেছে যে ত্রিপুরার যে সেই ফার্স্ট অ্যাসেম্বলি থেকে 12 ডিসেম্বর যে হাইয়েস্ট 166 দিন 139 দিন হয়েছে, আর গত 5 বছরে 43 দিন, ইভেন তার আগে 5 বছর 73 দিন হয়েছে। এবার তারা যেভাবে এটাকে সংকুচিত করছেন, এখন স্যার আরো বেশি মানে ট্র্যাজেডিটা হলো মাননীয় পরিষদের নেতা তিনি যখন এখানে ছিলেন এই বিষয়ে এই হাউস কাপাল আমাদের মধ্যে দেওয়াল ফাটল থাকতে পারে চিৎকার, আর তিনি এসে এখন বলছেন জানেন এক সরকার। স্যার কি করে আমরা আলোচনা করবো? তো আমি এই সুযোগে আপনি তখন বলেছেন বলেই মনে হল না, এটার মধ্যে বলেছেন আপনারা তো এইসব সুযোগ পেলে তখন বলে দেবেন প্রাণ করে দিয়েছেন স্যার, ইট ইজ বিকজ অফ ইউর সার্ভিস স্যার, ক্ষমা করবেন না স্যার। আমাদের রাজ্যটা দেশটা কৃষি কেন কৃষি প্রধান বলা? Because before the independence also our country was agrarian. কেন বলা হয়? তখন মোর দেন 80% of our population তাদের জীবন জীবিকা আসতো কৃষিতে। কৃষক হিসাবে হোক, জমিদার বা গরিব কৃষক, দিন মজুর বা বর্গা চাষী হোক। দেশের স্বাধীনতা হয়েছে ৭৫ বছর, আমরা অমৃতকাল বা অন্য অনেক কথা বলছি, বাট অমৃতকালেও more than 70% of our population they are bread and butter comes from the agriculture. তাহলে এই এগ্রিকালচারের বাজেট হবে দেশেরও এবং আমাদের দেশের যে কোনো রাজ্যেরও সবচেয়ে বেশি বিসাইড এডুকেশন হেলথ, এটা হলো হিউম্যান ডেভেলপমেন্টের দিকেও রাখতে হবে স্যার। এবং আমাদের আরো
হয়তো আমি জানি না, মাননীয় অর্থমন্ত্রী তিনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট সামনে আমি তো ভেবেছিলাম রণজিৎ বাবু এবার এগ্রিকালচারকে মোটামুটি ভাবে একটু সুযোগ পেয়েছেন, তিনি একটু আদর যত্ন করতে স্যার এগ্রিকালচারে গত বছরের বাজেটের এস্টিমেটের সাথে এইবারে বিল তুলনা করুন, হাই অনলি 0.3%, নট ইভেন 1%। কি অবস্থায় অনেক কথা আমরা শুনলাম, অনেক গল্প যাত্রাগানের মধ্যে এখানে আলোচনা। এই যে এই চলতি সময়ে এবার গরু এবং আউশ, নর্থ ত্রিপুরা ঊনকোটির লোক আউশ করে গরু করে না, আমাদের সাউথ ওয়েস্ট সিপাহী জেলা করে 70% of our Ferdinand হয় ডট হচ্ছে কারণ, কিন্তু ডট হলে আমাদের ইরিগেশন প্রজেক্টগুলি কেন চলবে না? কৃষকদের কাছে সুবিধার জন্য, যাতে আমাদের অর্থনীতি কৃষকদের আয় পেতে বাড়ানোর জন্য কিছু টাকা আমি দিয়ে দিলাম নগদে, 6,000 টাকা বছরে হয়ে গেল। 70% of our land not tilled during this autumn and Moro season. আর ওই সময়তে আমাদের বাজেটটা পেশ হলো গত বিল থেকে এই বিলতে 5.3%, not even 1%, স্যার। সার, ওষুধ, বীজ পাওয়া যায়, ছিটে ফোটার এগুলি যায়, এগুলোর জন্য হলো সব মন্ডল লিখে দেবে। মন্ডল যদি কৃষি করে না তার নাম বলে টাকা চলে যাবে। স্যার দিস ক্যানট বি। কিভাবে